কেমন আছেন বন্ধুরা? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো নীলাঞ্জনা গল্পের আজকে দ্বিতীয় নম্বর পর্ব আপনাদেরকে শোনাতে চলেছি। যারা এখনও প্রথম পর্ব শোনেননি বা দেখেননি তারা চ্যানেলের ভেতরে গিয়ে দেখে আসুন। তো চলুন আর কথা না বাড়িয়ে গল্পটা শুরু করা যাক। 11 বছর পর ভার্সিটির মাঠে গোল হয়ে একসাথে বসে ট্রুথ ডেয়ার খেলছে কিছু ছেলেমেয়ে। তাদের মধ্যে একটা মেয়ে বোতল ঘোরাচ্ছে। ঘুরতে ঘুরতে একজনের দিকে মুখ করে থেমে গেল বোতলটা। তার দিকে পড়তে দেখে বাকিরা উচ্ছ্বাসে ফেটে পড়ল যেন। সকলেই একসঙ্গে চিৎকার করে উঠল হুরিরে বলে। তাদের চিৎকার করতে দেখে ভ্রু কুচকালো সেই মানব। এগুলো তার মোটেই পছন্দ হচ্ছে না। তাদের মধ্যে থেকে এক ছেলে বলে উঠল, ব্রো বলো কি নেবে, ট্রুথ নাকি ডেয়ার? তাকে উত্তর দিতে না দিয়েই একটা মেয়ে বলে উঠল, আরে এটা আর নতুন কি, ও তো সেই ডেয়ারে নেবে। এবার মুখ খুলল ছেলেটি। তাহলে কি তোদের ইচ্ছে মতো ট্রুথ নিয়ে নিজের পায়ে নিজে কুড়াল মারব? কাদো কাদো মুখে এক মেয়ে বলল, জাস্ট একবারই তো দোস্ত, নিয়ে নে না ট্রুথ, প্রমিস, মাত্র একটাই প্রশ্ন করব। সন্দেহের চোখে তাকিয়ে অতঃপর ছেলেটি মাথা নাড়ল, অর্থাৎ সে রাজি। তাকে রাজি হতে দেখে বাকিদের মধ্যে থেকে হুট করেই একজন বলে উঠল, ভাই তুই এত প্রপোজ পাওয়ার পরেও প্রেম কেন করিস না? তুই কি কাউকে লাভ করিস? এটা কি হলো? কথা ছিল তোরা একটা প্রশ্ন করবি, এখানে দুইটা কেন হলো? ছেলেটার কথায় তার বন্ধুগুলো যেন ভীষণ বিরক্ত হয়। প্রথম কথা বলা ছেলেটা বলে, আরে ভাই সেম প্রশ্ন তো, তুই দ্বিতীয়টার উত্তর দিয়ে দে না এত না পেঁচিয়ে। এরপর কিছুক্ষণ চুপ থাকে ছেলেটা, তারপর আস্তে করে বলে, লাভ করি, ভীষণ লাভ করি একজনকে। গত 11 বছর যাবৎ তার জন্য অন্য কোনো মেয়ের সৌন্দর্য চোখে পড়েনি আমার। তার সেই হরিণী চোখের চাহনি আজও শান্তিতে ঘুমাতে দেয় না আমায়। গালে হাত রেখে অদ্ভুত ভঙ্গি আর ভেঙে ভেঙে বলা কথাগুলো এখনও কানে বাজে আমার। সে আমারে আমার হইতে দেয় না। ছেলেটার কথা শুনে তার বন্ধুদের একজন বলে ওঠে, বাহ বস বাহ, তলে তলে কবি হয়ে বসে আছো, আর আমরা বললে হরতাল? হ্যাঁ, নট ফেয়ার ব্রো। এ কথা শুনে ছেলেটার পিঠে চাপড় মেরে এক মেয়ে বলে, থামবি তুই, তোর বকবকানি পরে শুনব, এখন সেই হৃদয় হরিণীর নাম শুনতে দে অসভ্য। এই বল, নাম বল সেই লাড়কির, যে কিনা আমাদের হিরোর ঘুম কেড়ে নিয়েছে, তাও 11 বছর। ভাবা গো ভাবা। বন্ধুদের খুনসুটিতে হেসে ফেলে ছেলেটা, অতঃপর দীর্ঘশ্বাস ফেলে বলে, সে প্রথম প্রেম আমার, নীলাঞ্জনা। সবগুলো বন্ধু নাম শুনে একসাথে বলে ওঠে, ওয়াও, নীলাঞ্জনা, নামটাই এত সুন্দর, না জানি সেই হৃদয় হরিণী নিজে কত সুন্দর। ছেলেটা বলে, হ্যাঁ সে সুন্দর, প্রচুর সুন্দর, ভয়ঙ্কর সুন্দর আমার নীলময়ী। যারা এখান থেকে গল্প পড়ছেন সবাই এই লেখায় ক্লিক করে অ্যাপস একবার ইনস্টল করে দেখেন। হ্যাঁ, আপনাদের ধারণাই সত্য, এটা আমাদের সেই ছোট্ট নভ যে সারাক্ষণ নীলাঞ্জনার সাথে খুনসুটিতে মেতে থাকত। এখন সে আর ছোট নেই, অনার্স 3য় বর্ষের ছাত্র সে। যদিও 4র্থ বর্ষে থাকার কথা, কিন্তু নীলাঞ্জনার শোক কাটাতে সময় লেগেছে নভর। সেদিন সেই নৌকা ভ্রমণেই তাদের জীবন থেকে হারিয়ে গেছে তাদের সবার চোখের মণি নীলাঞ্জনা। অনেক খুঁজেও পাওয়া যায়নি তাকে। সবার ধারণা নীল আর নেই, কিন্তু নভর বিশ্বাস তার নীলময়ী ফিরে আসবেই, অবশ্যই আসবে, তাকে আসতেই হবে। নভর হৃদয় নিংড়ানো ভালোবাসার জন্য তাকে আসতে হবে। নওশাদ শেখের চোখের জলের প্রতিটা কণার মূল্য দিতে তাকে আসতে হবে। তার দাদির নাতনির জন্য কাঁদতে কাঁদতে জ্ঞান হারানোর গল্প জানতে তাকে ফিরতে হবে। ফিরতে হবে আনোয়ারা বেগমের মণি ডাক শোনার ইচ্ছে পূরণ করতে। নভর চোখ ভিজে ওঠে পুরনো কথা ভাবতে গিয়ে। উঠে চলে যায় সে বন্ধুদের মাঝ থেকে। কিছুটা দূরে গিয়ে একটা গাছে হাত রেখে অন্য হাতে চোখের পানি মুছে বলে, কেন হারিয়ে গেলি তুই নীল? আমরা সবাই তো তোকে কত ভালোবাসতাম, আদর করতাম, তোর কোনো আবদার অপূর্ণ রাখিনি কখনো। শুধুমাত্র কি খালামণি তোকে ভালোবাসেনি বলে চলে গেলি? জানিস, খালামণিও নিজের ভুল বুঝতে পেরেছে, কত কান্না করে তোর জন্য। তুই যাওয়ার পর থেকে খালুজান আর আম্মু খালামণির সাথে কথা বলে না। বাবাও অনেক চুপচাপ হয়ে গেছে। বাবা বলেন তিনি আরেকটু আগে দেখলে হয়তো তুই আমাদের সাথে থাকতি। সবাইকে কষ্ট দিয়ে খুব মজা পাচ্ছিস তাই না? একবার ফিরে আয়, শুধু দেখবি কেমন বকে দিই তোকে, তখন আম্মুর কাছে নালিশ করেও লাভ হবে না। কথাগুলো বলতে বলতে আবারও কেঁদে ফেলে নভ। ঠিক সেই সময় নিজের কাঁধে কারো হাতের ছোঁয়া পেয়ে চোখ মুছে ঘুরে দাঁড়ায়। দেখতে পায় তার বন্ধু সাথী দাঁড়িয়ে। নভর চোখ মুছে দিয়ে সাথী বলে, কাঁদছিস কেন? নীলাঞ্জনা বুঝি অন্য কাউকে ভালোবাসে?
নভোর কথা সম্পূর্ণ বুঝতে পারে না সাথী। তারপর জিজ্ঞেস করলে সবটা বলে নভ। তা শুনে সাথীর চোখেও পানি চলে আসে। আমরা জানতাম না রে, তোর আর নীলের সাথে এমন কিছু হয়েছে। জানলে কখনোই মনে করাতাম না, বিশ্বাস কর নভ। নভোর কথা শুনে চোখ মুছে হালকা হাসে নভ। আরে না, আসলে নীলের কথা কখনোই ভুলতে পারিনি আমি। আজ শুধু সবার সামনে বলতে গিয়ে দুর্বল হয়ে পড়েছিলাম। আচ্ছা চল, ওরা অপেক্ষা করছে হয়তো। সাথীকে আর কিছু বলতে না দিয়ে তাকে টেনে নিয়ে বাকিদের কাছে যায় নভ। তখন রিহান বলে ওঠে, কিরে ভাই, হারায় যাস কেন? চল, খিদে লাগছে, ক্যান্টিনে চল। অতঃপর নভ, সাথী, রিমু, আকাশ সবাইকে ঠেলতে ঠেলতে ক্যান্টিনের দিকে নিয়ে যায় রিহান। আকাশ আর বাড়ির সিঁড়ি বেয়ে বাবাই বাবাই বলে চিৎকার করতে করতে নামছে এ বাড়ির একমাত্র মেয়ে মহুয়া। বাবাইয়ের সারা শব্দ না পেয়ে ড্রয়িং রুমের সোফায় বসে থাকা লোকটাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলে, বাবাই বাবাই, তুমি কি আমার বাবাইকে দেখেছ? ভাতিজির কণ্ঠ স্পষ্ট একসাথে পেয়ে তার দিকে চোখ তুলে তাকান রেহমান আকসার। ভাতিজিকে নিজের পাশে বসিয়ে মাথায় হাত বুলাতে বুলাতে বলেন, সারাদিন বাবাই বাবাই করলে হবে মহু? কাল থেকে না তোর এসএসসি পরীক্ষা? পড়তে হবে না? পড়ার কথা শুনে মুখ অন্ধকার করে ফেলে মহুয়া। তা দেখে হেসে ওঠেন রেহমান। তারপর কিচেনের দিকে ইশারা দিয়ে বলেন, ওইখানে আছে বাবাই, যা বাবাই। পাপাইয়ের গালে আঙুল দিয়ে খোঁচা দিয়ে তুমি কত ভালো বলেই কিচেনের দিকে দৌড় লাগায় মহুয়া। রেহমান জোরে জোরে হাসতে শুরু করেন মেয়ের কাজে। কিচেনে গিয়ে নিজের বাবাইকে কিছু করতে দেখে কথা না বলে উকি মারে। উকি মারতে হবে না, তোমার জন্যই করা হচ্ছে। কি করছো বাবাই, বলো না। রাতে জানতে পারবে, সিক্রেট। প্লিজ বাবাই, বলো না। রুমে গিয়ে পড়তে বসো, আমি রহিমা খালাকে বলছি তোমার খাবার দিতে। বাবাইয়ের কাছে প্রশ্রয় না পেয়ে মুখ ভেঙচি দিয়ে চলে যায় মহুয়া। নিজের রুমে গিয়ে বই খাতা নাড়াচাড়া করতে শুরু করে। কাল থেকে তার এসএসসি পরীক্ষা, কিন্তু তার যেন কোনো আগ্রহই নেই। বাবাইও বলল না তাকে কি করছে। দূর, ভাল লাগে না। এর মধ্যে রহিমা খাবার নিয়ে এলে তার হাতে খাবার বায়না ধরে মহুয়া। রহিমাও খাইয়ে দেন। এ বাড়িতে তিনি কাজ করলেও কেউ তাকে কখনো অসম্মান তো করেই না, বরং পরিবারের একজন ভাবে। খেয়ে দিয়ে আবার পড়তে বসে যায় মহুয়া। এদিকে বাড়িতে তাকে না জানিয়েই চলতে থাকে বিরাট আয়োজন। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু মহুয়া আকসার। সবাইকে একসাথে জন্মদিনের শুভেচ্ছা জানাতে দেখে প্রচণ্ড অবাক হয় মহুয়া। সে তো ভুলেই গিয়েছিল আজ তার জন্মদিন, কিন্তু বাকিরা ঠিক মনে রেখেছে। তার পাপাই রেহমান আকসার, মামনি আয়েশা বেগম, তাদের মেয়ে রেহানা আকসার। দুঃখিত, গত পর্বেতে রনক আকসারের একমাত্র মেয়ে লিখতে গিয়ে আকসার বাড়ির লিখে ফেলেছিলাম, দুঃখিত। রহিমা খালা, বাড়ির বাকি সার্ভেন্টগুলো সব একসাথে উইশ করাতে খুব খুশি মহুয়া। কিন্তু তার বাবাই রনক আকসার কোথায়? কিছুক্ষণ আগে মহুয়া তার রুমে বেঘোরে ঘুমাচ্ছিল। হঠাৎ বাড়ির সবাই হৈ হৈ করতে করতে হুড়মুড় করে তার রুমে ঢুকে পড়লে ধরপড় করে উঠে বসে সে। তারপর এই কাণ্ড। কিন্তু আশ্চর্য, বাবাই কোথায় গেল? সবার আগে তো তার থাকার কথা। দরজার দিকে চোখ যেতেই মহুয়া দেখে তার বাবাই রনক আকসার কেক হাতে রুমে ঢুকছেন। তা দেখে বিছানা থেকে নেমে গিয়ে মহুয়া জড়িয়ে ধরে নিজের বাবাইকে। রনক সাহেবও মেয়ের মাথায় হাত রাখেন। তারপর বলেন, শুভ জন্মদিন মাই প্রিন্সেস নীলাঞ্জনা। বাবাইয়ের আলহাত পেয়ে যেন গলে যায় মেয়েটা। বাবাইকে জড়িয়ে ধরেই বলে, থ্যাংক ইউ সো মাচ বাবাই। মেয়ের কপালে অধর ছোঁয়ান রৌনক। তারপর সবাই মিলে কেক কেটে তা খাওয়ার পর্ব চুকিয়ে যার যার মতো ঘুমাতে যান। রনক আকসার যাওয়ার আগে মেয়েকে ঘুমাতে বলে যান। সাথে এও বলেন যেন সকালে উঠে পড়াগুলো একটু রিভাইজ করে নেয়। মহুয়াও মাথা নেড়ে সাঁই জানায় বাবাইয়ের কথায়। রনক আকসারের স্ত্রী মারা গেছেন আরও 15 বছর আগে সন্তান জন্ম দিতে গিয়ে। আপাতত একমাত্র মেয়ে আর ভাইয়ের পরিবার নিয়েই তার জীবন। রনক সাহেবের একমাত্র বোন নয়না আকসার ছেলে পিয়াল চৌধুরী আর স্বামী পলাশ চৌধুরীকে নিয়ে আমেরিকায় থাকেন। বছরে বা 2 বছরে একবার করে বেড়াতে আসেন। ভাই রেহমান আকসারের স্ত্রী আয়েশা আর মেয়ে রেহানা বাড়িতেই থাকেন। তাদের ছেলে অভ্র নিজের ফুপির কাছে আমেরিকায় থেকে স্টাডি করছে। শেষ হলে ব্যাক করবে দেশে। এই তো এবছরই আসবে হয়তো অভ্র। কত দিন দেখা হয় না ছেলেটার সাথে। দীর্ঘশ্বাস ফেলেন রনক আকসার। সকালে ঘুম থেকে উঠে মামনির কথা মতো নামাজ পড়ে বই নিয়ে বসেছে মহু। আজ থেকে তার এসএসসি পরীক্ষা শুরু। বাবাই আর পাপাই অফিসে যাওয়ার সময় তাকে নিয়ে যাবে, আবার লাঞ্চ টাইমে বাসায় নিয়ে আসবে। এক্সাম নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই, শুধু বাবাই খুশি হবে বলেই পরীক্ষা দিচ্ছে মহু। না হলে তার মতে এসব পরীক্ষা টরীক্ষায় কিছু এসে যায় না। মানুষ হওয়াটা জরুরি, আর মানুষের পাশে তো যে কোনো পেশা দিয়েই দাঁড়ানো যায়। তাহলে ঘটা করে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার মানে কি বুঝে আসে না তার। এই যে সবাই মানুষ কি বলবে সেই ভয়ে এত কিছু করে, সেই মানুষ কি তাদের একবেলা খেতে দেয়? না তো, তাহলে এত কেন ভাবতে হবে মানুষের কথা?
সুন্দর মতো নাস্তা করে বাবাই পাপাইয়ের সাথে পরীক্ষা দিতে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে মহু। যাওয়ার আগে মামনি আয়েশা আর আপুই রেহানাকে বলে যেতে ভোলে না সে। ভাবতে ভাল লাগে কয়দিন পরে মহুয়া ও রেহানা আপুইয়ের মতো একা একা কলেজ যাবে। যারা এখান থেকে গল্প পড়ছেন সবাই এই লেখায় ক্লিক করে অ্যাপস একবার ইনস্টল করে দেখেন। ভার্সিটিতে এসে রিহান, সাথী, রিমু, আকাশ সবাই চিন্তিত হয়ে বসে আছে। চিন্তার বিষয় এই যে নভ উপস্থিত হয়নি সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে নভের ফোন অফ, কন্ট্যাক্ট করা যাচ্ছে না তার সাথে। বাকিরা চিন্তায় শেষ নয়। বেশি চিন্তার কারণ হলো কাল নীলাঞ্জনাকে নিয়ে কথা হওয়ায় নভের কথায় যা মনে হলো মেয়েটাকে নিয়ে বেশ সিরিয়াস সে। কাল স্মৃতি জেগে ওঠায় ভুলভাল কিছু করে বসবে না তো? যদিও নভ বিচক্ষণ ছেলে, কিন্তু তবুও চিন্তা কমে না কারো। অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে পড়লে মানুষ সব করতে পারে। না জানি কোথায় আছে নভ। সবার চিন্তায় ছেদ পড়ে আকাশের কথায়। কিরে রেহান, কাল তোর সাথে না নভের কথা হলো বিকেলে? মলিন সুরে রিহান বলে, হ্যাঁ হয়েছিল তো, আসরের পরপর বেশ স্বাভাবিকভাবেই কথা বলল, আর ওর জন্য অপেক্ষা করতে বারণ করেছিল। কিন্তু আমি কিভাবে বুঝবো ও হঠাৎ উধা উড়ে যাবে? রিহানের কথা শুনে সাথী তেড়ে এসে বলে, মানে ও তোকে আগেই ইঙ্গিত করেছিল আর তুই সেটা জানানোর প্রয়োজন মনে করিসনি। রিমু সাথীকে সরিয়ে নিতে নিতে বলে, হাইপার হোস না সাথী, আমাদের সবারই চিন্তা হচ্ছে নভের জন্য। রিহান বুঝতে পারলে তো বলতোই, ওরও তো ফ্রেন্ড নভ, ঠান্ডা হয়ে বস। অতঃপর সবাই আবারও ব্যস্ত হয়ে পড়ে নভের সাথে কন্ট্যাক্টের প্রচেষ্টায়, কিন্তু পরিশেষে ফলাফল শূন্য। উপায় না পেয়ে সবাই নভকে ছাড়াই ক্লাসে চলে যায়। ক্লাস মিস করলে আবার নভ এসে তুলকালাম বাঁধাবে, তার চেয়ে ক্লাস করাই ভালো। সময় হলে নভ ঠিক চলে আসবে। বাচ্চাদের মতো কোনো নিশ্চয়ই নভ করবে না, এসব ভেবে নিজেদের সান্ত্বনা দেয় আকাশ, রিহান, সাথী, রিমু। তারপর চলে যায় ক্লাস করতে। অত্যন্ত ভালো না হলেও বেশ মোটামুটি একটা পরীক্ষা দিয়ে বেরিয়ে আসে মহু। পড়াশোনার তুলনায় পরীক্ষা অনেকটা ভালো হওয়ায় সে বেজায় খুশি। অবশ্যই পাপাই আর বাবাইও খুশি হবে। মহুয়াকে স্কুলের গেট পেরোতেই দেখতে পায় ড্রাইভার দাঁড়িয়ে আছে তাকে নেওয়ার জন্য। কাছে যেতেই তিনি গাড়িতে উঠে বসেন। মহুয়া ওঠার পর গাড়ি স্টার্ট করে চলতে শুরু করেন বাড়ির উদ্দেশ্যে। বাড়ির ছোট মেয়ে হওয়ায় সবার খুব আদরের মহু, আর মা না থাকার কারণে আয়শা বেগম আর বাড়ির কাজের লোকগুলোর সাথেই তার ছোটবেলার বেশিরভাগ সময় কেটেছে। রেহানা আপুইকে স্কুলে দিয়ে মামনি তাকেই সময় দিতেন। রহিমা দিদুন আর জারুয়ার দাদাও অনেক ভালোবাসে। মিষ্টিভাষী হওয়ার দরুন সবাই খুব সহজেই আপন করে নেয়। সব কিছু ভেবে মুচকি হাসে মহু। এই মানুষগুলোর জন্য সে মা না থাকলেও কখনো মায়ের অভাব বুঝতে পারেনি। গ্রামের মাঝখান দিয়ে বয়ে চলেছে এক মাঝারি আকারের নদী। থেকে থেকে নৌকা চলাচল করছে তার বুকে। নদীর পাড় ঘেঁষে বেশ বড় একটা কড়াই গাছ। তার নিচে বসে একমনে বিড়বিড় করে যাচ্ছে এক যুবক। কপল বেয়ে গড়িয়ে পড়ছে অশ্রুকণা। তুই কি সত্যি সত্যি হারিয়ে গেলি নীলময়ী? আর কখনো ফিরবি না আমাদের কাছে? তোর বাবা কারো সাথে ঠিকমতো কথা বলেন না তোর শোকে। খালামণিও চুপচাপ। আম্মু এখনও কান্না করে। আর বাবা তো অসুস্থই হয়ে গেছেন। জানিস নীল, তোর একটা ছোট বোন হয়েছে, নাম নিহা। নয়ন বড় হয়ে গেছে এখন, 6-এ পড়ে সে এখন। কিন্তু তোর কথা ওদের মনে নেই। আমি বাড়িতে আসলে আমার কাছে তোর গল্প শুনতে বায়না করে। তোর আধো আধো বুলির কথাগুলো যখন বলি ওরা খুব হাসে তা শুনে। তখন আমি বলি, তুই থাকলে নিশ্চয়ই বকে দিতিস তোর কথা শুনে হাসতে বললে। মনে আছে আমাকে কেমন যোগরুটে বলতি? নভর হাহাকার যেন আশপাশ ছেয়ে ফেলেছে। তার মাঝে মাঝে ডুকরে কেঁদে ওঠার শব্দে গাছ ছেড়ে দূরে গিয়ে বসে আছে পাখিগুলো। হয়তো অবাক হয়ে ভাবছে, এত বড় ছেলে কাঁদে কেন? আমাদের একটু শান্তি দেবে না নাকি? কিছুক্ষণ চুপ থেকে নব আবার বলে ওঠে, তুই কি বুঝতে পারছিস না নীল, তোর জন্য কত কষ্ট পাচ্ছি আমি? ফিরে আয় না রে। কাঁদতে কাঁদতে হঠাৎ রেগে বলে, তোর কথা শুনে সেদিন নৌকা মাঝ নদীতে নেওয়া উচিত হয়নি, নইলে তোকে হারাতে হতো না। বেশি বেশি আহ্লাদ দেওয়া হয়ে গেছে তোকে, তাই এত বেড়েছিস। বলতে বলতে আবার কেঁদে ফেলে নব। তার হৃদয় যে বড্ড পুড়ছে নীলময়ীর জন্য। নীলময়ী কি সত্যিই নেই, নাকি থেকেও নভর কষ্টগুলো বুঝছে না? ফিরে আসবে নভর নীলময়ী? নভর দুঃখে প্রকৃতিও যেন কেঁদে ওঠে। শুরু হয় মুষলধারে বৃষ্টি। সেই বৃষ্টির মাঝেও ঠাই বসে থাকে নব। নীলের প্রতি জন্মদিনে সে এখানে এসে বসে থাকে, করে দুঃখ বিলাস। তার বিশ্বাস একদিন এখানেই আবার সে তার নীলময়ীকে পাবে। আদৌ কি পাবে? হবে কি সৃষ্টিকর্তা সহায়? বাড়িতে ঢুকে আশেপাশে কাউকে না পেয়ে সোজা বাবাইয়ের রুমে চলে যায় মভু। বাবাই নেই তো কি হয়েছে, বাবাইয়ের বইগুলো তো আছে। সেখান থেকে উপন্যাস পড়তে পড়তে রেস্ট নেবে ভেবে ওদিকে এগোয় সে। বাবাইয়ের রুমের রকিং চেয়ারে উল্টো ঘুরে কাউকে বই পড়তে দেখে অবাক হয় মহু। বাবাই এত তাড়াতাড়ি চলে এলো, তাছাড়া কেউ তো আসে না বাবাইয়ের রুমে।
ভাবে হয়তো তার জন্মদিন উপলক্ষে আগে আগে চলে এসেছে। খুশি হয়ে বেডের ওপর ফাইল ছুঁড়ে ফেলে দৌড়ে গিয়ে গলা জড়িয়ে ধরে সেই মানবের। কিছু বলতেই যাবে তখনই শুনতে পায় নিচে পাপাই মহু মহু বলে চিৎকার করছে। মহু মামুনি, কোথায় তুই? দেখে যা বাবাই আর পাপাই তোর জন্য কি গিফট এনেছি। কথাগুলো কানে আসতেই হতবাক হয় মহু। আশ্চর্য, বাবাই যদি নিচে থাকে তাহলে সে কাকে জড়িয়ে ধরে আছে? আকশার বাড়ির সবাই অবাক হয়ে চেয়ে আছে মহু যাকে বাবাই ভেবে জড়িয়ে ধরেছিল সেই ছেলের দিকে। মহু ভেবে পাচ্ছে না এই ছেলে এত সাহস পেল কিভাবে। একেবারে বাবাইয়ের রুমে এসে তার বই পড়তে শুরু করে দিয়েছে। ভাবা যায়। এদিকে বাকিরাও কিছু বলছে না। অদ্ভুত তো, পাপাই বাবাই মামনি একে কিছু বলছে না কেন? বাবাই, এই ছেলেটা তোমার রুমে এসে বসে আছে আর তোমরা এখনো চুপ করে আছো? মহুর কথা শুনে সবাই হাসলেও ছেলেটা ভ্রু কুঁচকে তাকায়। রওনাক আকশার মেয়ের গাল টেনে বলেন, তা তুই ওই ছেলেটার থেকেই জেনে নে কেন ওকে কেউ কিছু বলছে না। বিরক্ত হয় মহু। সবাই এমন তবদা মেরে আছে কেন? আশ্চর্য তো, কিছু তো বলবে। মহু কিছু বলতে যাবে তার আগেই ছেলেটা মুখ খোলে। তুমি বড্ড বেশি কথা বলো। বাড়ির সবাই যতটা আহ্লাদ তোমাকে দেয় ততটা উচিত নই। রেগে যায় মহু। হে ইউ, আমার বাড়ির লোক আমাকে কতটা আহ্লাদ দেবে সেটা বলার আপনি কে? হ্যাঁ? হালকা হাসে ছেলেটা। অতঃপর বলতে শুরু করে, মিস মহুয়া আকশার নীলাঞ্জনা ওরফে মহু, ডটার অফ রৌনক আকশার, রাইট? চোখ মুখ কুচকে ছেলেটার পানে তাকায় মহু। ছেলেটি আবার বলতে শুরু করে, মা মারা গেছে 15 বছর আগে। বাবাই পাপাই মামনি আর রেহানা আপুইকে নিয়ে পরিবার। আপাতত এসএসসি ক্যান্ডিডেট। আরও কিছু বলবে তার আগেই রৌনক আকশার মুখ খোলেন। আহ অভ্র, থামবি তুই? এসেই আমার মেয়ের পেছনে লাগতে শুরু করে দিয়েছিস। আচ্ছা, তোর না আরও করে আসার কথা? বাবাইয়ের কথা শুনে অবাক হয় মহু। এটা অভ্র, মানে তার পাপাইয়ের ছেলে? কিন্তু তার তো আরও পরে আসার কথা ছিল। তাহলে এখন কেন? আর এসেছে ভালো, কিন্তু মহু যখন জড়িয়ে ধরল তখন কথা বলল না কেন? কেন বলল না সে বাবাই নই অভ্র? আচ্ছা, ফাজিল লোক তো। কাউকে আর কিছু বলতে না দিয়ে নিজের রুমে চলে যায় মহু। বিরক্ত লাগছে তার সব কিছু। মহু চলে যেতেই হাসতে হাসতে গড়িয়ে পড়ে অভ্র। রৌনক আর রেহমান আকশার এসে চাপড় মারলে বলে ওঠে, তোমাদের দুলালি বেজায় রেগে গেছে বাবা। আচ্ছা বাই দ্য ওয়ে, ও কি আসলেই কখনো আমাকে দেখেনি নাকি ভুলে গেছে? রেহমান সাহেব হেসে বলেন, ও কখনো দেখেনি তোকে। তবে যাই বলো বাবাই, তোমার মেয়ে কিন্তু তার নামের মতোই সুন্দরী। আমাকে দিয়ে দিলে আমি কিছু মনে করব না। অভ্রর কথা শুনে রেহমান সাহেব আর রৌনক আকশার দুইজন দুইজনের দিকে কিছুক্ষণ চেয়ে থাকে। তারপর রেহমান সাহেব বলেন, নোপ, আমাদের মহু মামনি তোমার মতো বাঁদর ডিজার্ভ করে না মিস্টার আকশার। নিজের বাবার মুখে এমন ভদ্রভাষার অপমান সহ্য হয় অভ্রর। সে নিজেও কিছুটা ভাব নিয়ে বলে, তোমাদের মহুর থেকে কত স্মার্ট মেয়েরা এই অভ্র আকশারের জন্য দিবানা জানো তুমি মিস্টার রেহমান আকশার? হ্যাভ ইউ এনি আইডিয়া অ্যাবাউট দিস? হ্যাঁ, হয়তো তারা তোমার মেয়ের মতো অত সুন্দর না, বাট চলে। ছেলের কথা শুনে রৌনক রেহমান দুই ভাই ভ্রু কুচকে ফেলেন। তারপর দুইজনে দুই কান ধরে একসাথে বলে ওঠেন, দিন দিন তুমি খুব পেকে যাচ্ছ। যারা এখান থেকে গল্প পড়ছেন সবাই এই লেখায় ক্লিক করে অ্যাপস একবার ইনস্টল করে দেখেন। তারপর পুরো পরিবার মেতে ওঠে খুনসুতিতে, শুধু আর শুধুমাত্র মহুয়া বাদে। অভ্রকে ওর মোটেই সুবিধের লাগছে না। আরও এসএসসি পরীক্ষা চলমান হওয়ায় সে বাড়ির আড্ডায় যায়নি। রাতের খাবারও সে নিজের রুমেই খাবে বলে ঠিক করল। পড়া শেষে নামাজ পড়ে রহিমা দিদুনকে ডেকে খাবার চাইল। মেয়েকে রুমে খাবার নিতে দেখে রৌনক বুঝলেন কন্যা মান করেছে। তাই গিয়ে কিছুক্ষণ কথা বলে মেয়ের রাগ ভাঙালেন। তারপর মহুকে ঘুমোতে বলে নিজেও রুমে গেলেন। বাকিরাও এতক্ষণে খেয়ে দিয়ে শুয়ে পড়েছে। বৃষ্টিতে ভিজে সন্ধ্যার পরে বাড়ি ফেরে নব। এখন ঢাকায় ফেরার মতো না সময় আছে আর না এনার্জি। রোদ বৃষ্টি সব শরীরের উপর দিয়ে যাওয়ায় জ্বর এসে হানা দিতে চাইছে। নীল আর নভর পরিবার এখন একসাথেই তাদের গ্রামে বড় একটা বাড়ি করে থাকে। শুধু নভই থাকে ঢাকায়। আজ নীলের জন্মদিন হওয়ায় কাউকে না বলেই গ্রামে চলে এসেছিল। ফোনও অফ রেখেছে যাতে কেউ যোগাযোগের জন্য বিরক্ত না করে। বছরের এই একটা দিনই তার নীলময়ীকে দেওয়ার জন্য। সেখানে কেউ বিরক্ত করবে কেন? সূর্য ডুবে যাওয়ারও অনেক সময় পর ছেলেকে ভেজা কাপড়ে বাড়ি ফিরতে দেখেও অবাক হননি আনোয়ারা বেগম। আয়রা বেগমও এভাবে নবকে দেখে মুখে আঁচল চেপে ভেতরে চলে যান। নওশাদ শেখ চোখের জল মুছে মাথায় হাত রাখেন নভের। তারপর নিজেও প্রস্থান করেন। আয়রা বেগম ছেলেকে ফ্রেশ হয়ে খেতে আসতে বলে চলে যান রান্নাঘরে। নভও কথা না বাড়িয়ে মায়ের কথা মতো কাজ করে। বড্ড ক্লান্ত আজ সে।
হুর চোখ লেগেই এসেছিল এমন সময় তার ঘরে আসে অভ্র। মহু কখনো দরজা লক করে ঘুমায় না, তার বাবার নিষেধ, তাই অভ্রর ঢুকতে অসুবিধা হয়নি। রুমে ঢুকেই মহুর চুল ধরে টান দিল অভ্র। হঠাৎ চুলে ব্যথা পেয়ে চোখ খুলে নিজের সামনে অভ্রকে দেখে ক্ষেপে যায় মহু। এই, আপনি আমার রুমে কি করছেন? মহুকে রাগাতে পেরে যেন সফল হয়েছে এমন ভাব নিয়ে অভ্র বসে পড়ে বেডের একপাশে। তারপর আবার মহুর মাথায় গাঁটটা মেরে বলে, এই, তোমার নামটা কত সুন্দর, অথচ তুমি এমন কাঠখোট্টা কেন? নীলাঞ্জনা নামের মতো নমনীয় হতে পারো না? এ কথায় আরও বেশি রেগে যায় মহু। দাঁতে দাঁত পিষে বলে, আপনি কি যাবেন এখান থেকে? এই রাত দুপুরে ঝগড়া করার মুড নেই আমার একদমই। এক ভ্রু উঁচু অফসোস করে অভ্র বলে, তার মানে তুমি ঝগড়ুটে? ইস, কেমন বাজে লাগবে যখন মানুষ বলবে আকশার বাড়ির ছোট মেয়েটা বড় ঝগড়ুটে। রেগে গিয়ে অভ্রর চুল টেনে ধরে মহু। আমি ঝগড়ুটে? হ্যাঁ, রাত দুপুরে অন্যের ঘরে কি আমি গিয়েছি? অভ্র নিজেও মহুর চুল টেনে দিয়ে বলে, না হয় এসেছেই একটা বাচ্চা ছেলে তোমার ঘরে, তাই বলে এভাবে শিশু নির্যাতন করবে? মহু হতবাক হয় অভ্রর কথায়। অভ্র বাচ্চা, আর সেই শিশু নির্যাতন করছে? এত বড় কথা! আবারও শুরু হয় খুনসুটি, যা দেখে কেউই বলবে না এই মানব মানবীর আজই প্রথম দেখা। পরের দিন ভোরবেলায় জ্বর শরীরেই বাইক নিয়েই নভ রওনা হয় ঢাকার উদ্দেশ্যে। অনেকটা পথ জার্নি করে পৌঁছে দেখে ভার্সিটির টাইম হতে বেশি বাকি নেই। মেসে না গিয়ে সোজা চলে যায় সে ভার্সিটিতে। কিছুটা দেরিই হয় বটে। বাইক পার্ক করে গেট দিয়ে ঢুকতেই দেখে মাঠে কিছুটা জটলা হয়ে আছে। ভিড় দেখে এগিয়ে যায় সেদিকে। একপাশে নিজের বন্ধুদের দেখে তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করে কি ব্যাপার, কিন্তু তখন কেউই কিছু বলার মুডে নেই। সবাই উত্তেজিত হয়ে আছে সামনে ঘটতে থাকা ঘটনা নিয়ে। কিছু জানতে না পেরে নভ সেদিকে ধ্যান দেয়। এত কিছুর মধ্যে আকাশরা বেমালুম ভুলে যায় যে নভ গতকাল সারাটা দিন উধাও ছিল। নভদের ভার্সিটির কিছু ছেলে মেয়ে বেশ কয়েকদিন যাবৎ ড্রাগসে আসক্ত হয়ে পড়েছে। এখানকারই কোনো এক টিচার নাকি এর সাথে জড়িত। গোপন সূত্রে জানতে পেরে প্রিন্সিপাল আইনের শরণাপন্ন হন। প্রিন্সিপালের রিপোর্ট পেয়ে গোপনেই এক অফিসারকে দায়িত্ব দেওয়া হয় বিষয়টি তদন্ত করার জন্য। সেই অফিসার নাকি আবার অন্য দেশ থেকে এখানে ট্রান্সফার হয়ে এসেছেন। সেই অফিসারই আজ এসেছেন। তিনি নাকি খোঁজ খবর নিয়ে কয়েকজন স্টুডেন্টকে শনাক্ত করেছেন যারা ওই টিচারের সাথে জড়িত। তাদেরই জিজ্ঞাসাবাদ চলছে এখন। নভ অবাক হয়ে দেখে ছেলে দুটোর মাঝে একজন তার রুমমেট। অনেকক্ষণ ধরে জিজ্ঞেস করেও ছেলে দুটোর মুখ থেকে কোনো কথা বের করতে পারেনি অভ্র। এই জন্যই বোধহয় এসব প্যাঁচানো কেসে স্যার তাকে ইনভলভ করেছে। হালকা হাসে অভ্র। তর্জনী আঙুল দিয়ে কপালে স্লাইড করতে করতে বলে, তোমরা তাহলে কিছু জানো না? ছেলে দুটো মাথা নেড়ে বলে তারা কিছু জানে না। রেগে গিয়ে অভ্র মারতে শুরু করে তাদের। তারপরেও কিছু না বলছে দেখে একজনের নাক বরাবর ঘুষি মারলে সে কিছু বলবে বলে ইশারা করে। অভ্র ছেড়ে দিয়ে বলে, আগে থেকে বললে আর টনিক খেতে হতো না। যাই হোক, বল কি কি জানিস? ছেলেটা বলে, আমাদের কাছে কিছু নেই, সব স্যার নিজের কাছে রাখেন, আমরা শুধু তার থেকে নিয়ে সাপ্লাই দিই। অন্য ছেলেটা ভয়ে কাঁপতে থাকে। সেই স্যার কোথায় তা জানতে চায় অভ্র, কিন্তু তারা জানে না বলে জানায়। অভ্র এবং বাকিরা চলেই যাচ্ছিল, এমন সময় ভিড়ের মধ্যে থেকে একটা ছেলে বলে, আমি হয়তো আপনাকে সাহায্য করতে পারবো। ভ্রু কুচকে তাকায় অভ্র। ছেলেটাকে দেখে মনে হচ্ছে সে নিজেই অসুস্থ, সে আবার কি হেল্প করবে? তবুও জিজ্ঞেস করে, কিভাবে? এগিয়ে আসে নভ। অ্যাকচুয়ালি এই ছেলেটা আমার সাথে একই রুমে থাকে মেসে। একে আমি প্রায়ই লুকিয়ে বেশ কিছু ব্যাগ আনতে দেখতাম। জিজ্ঞেস করলে বলতো ইলেকট্রনিক জিনিসপত্র। ছেলেটার ছোট ছোট লাইট ফ্যান তৈরির শখ থাকায় আমি আর কিছু বলতাম না, কিন্তু আজ বুঝতে পারছি আসল ব্যাপার। অভ্র বুঝতে পারে ওই রুমেই সম্ভবত ড্রাগসগুলো পাওয়া যাবে। নভকে বলে, ঠিক আছে, আমাকে নিয়ে চলুন আপনার মেসে, আসুন আমার সাথে। নভ নিজের বাইকে করেই অভ্রকে নিয়ে যায়। রুমে গিয়ে চেক করলে দেখা যায় সত্যি ওই ব্যাগগুলোতে ড্রাগস রাখা। অভ্র ধন্যবাদ জানায় নভকে। অতঃপর নভের সাথে কিছুক্ষণ কথা বলে চলে যাওয়ার জন্য কিছুটা গিয়েও আবার ফিরে আসে। তা দেখে নভ ইশারায় জিজ্ঞেস করে কি হয়েছে। কিছু না বলে অভ্র হাত বাড়িয়ে বলে, ফ্রেন্ডস, আসলে দেখো তুমি আর আমি একই বয়সী। লেখাপড়া শেষ হওয়ার আগেই ফুপ্পি আমাকে এই কাজে ঢুকিয়ে দিয়েছে। ও দেশে লেখাপড়ার পাঠ চুকিয়েই এখানে চলে এসেছি। ভাবছি তোমাদের ভার্সিটিতেই পড়ব। তো তোমার মতো একটা ফ্রেন্ড হলে খারাপ হতো না আর কি। নভ হেসে দিয়ে হাত মিলিয়ে বলে, যারা এখান থেকে গল্প পড়ছেন সবাই এই লেখায় ক্লিক করে অ্যাপস একবার ইনস্টল করে দেখেন। ওকে ফ্রেন্ডস। তারপর দুইজন আবার একসাথেই বেরিয়ে যায়, নভ ভার্সিটি আর অভ্র অফিসের উদ্দেশ্যে।
দিনগুলো দ্রুতই পার হয়ে যাচ্ছিল। মোহুর পরীক্ষা শেষে অপেক্ষা করছে রেজাল্টের জন্য। অভ্র নভদের ভার্সিটিতেই ভর্তি হয়েছে। নভ আর তার বন্ধুদের সাথে ইতিমধ্যেই তার বেশ ভাব হয়েছে মোহুর সাথেও। বেশি ভালোই যাচ্ছে বন্ধুর মতো সম্পর্কটা। সবাই মোহু বলে ডাকলেও অভ্র, রৌনক, আকসারের মতোই নীলাঞ্জনা বলে ডাকে তাকে। নভের জীবনও গতানুগতিক চলে যাচ্ছিল। ভার্সিটি, বন্ধুরা আর নীলময়ীর স্মৃতিচারণ, সেই সাথে মাঝে মধ্যে বাবা, মা, খালামণি, খালুজান, নয়ন সবার সাথে কিছু সময় কথা বলা। সব মিলিয়ে চলে যাচ্ছিল সময়। কিন্তু হঠাৎই একদিন বাড়ি থেকে ফোন আসে। নভকে তার মা আনওয়ারা জানান তার বাবা নিহাল সওদাগর অনেক অসুস্থ, হাসপাতালে ভর্তি তিনি, এবং যত দ্রুত সম্ভব 5 লাখ টাকা জমা করতে হবে। আনওয়ারা আর নৌশাদ শেখ মিলে অনেক কষ্টে 3 লাখ জোগাড় করেছেন। বাকি 1 লাখ যেন নভ যত তাড়াতাড়ি পারে জোগাড় করে নিয়ে গ্রামে যায়। নিজের মায়ের কথায় যেন আকাশ ভেঙে পড়ে নভের মাথায়। এত টাকা সে কোথায় পাবে? এসব চিন্তা করছিল, তখন পেছনে কেউ এসে কাঁধে হাত রাখে। নভ পেছনের মানুষটাকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে ফেলে। কেটে গেছে 2 বছরেরও বেশি সময়। নভ তার বাবাকে বাঁচাতে পারেনি সেদিন। এমন নয় যে সে টাকা জোগাড় করতে পারেনি। টাকা নিয়ে সে ঠিকই গিয়েছিল আর অপারেশনও হয়েছিল, কিন্তু তার বাবা ফেরেনি। নীলকে বাঁচাতে না পারার আক্ষেপ নিয়েই পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। সেদিন অভ্র নভ আর তার মায়ের সব কথা শুনতে পায়। সেদিন নিজের চাচাকে বলেছিল নভকে টাকাটা দিতে আর একটা কাজের ব্যবস্থা করে দিতে, যাতে করে সে টাকা শোধ করতে পারে। মোহু অ্যাডমিশন পরীক্ষা দিয়েছে। কয়েক জায়গায় চান্স হলেও সে তার অভ্রদা যে ভার্সিটিতে পড়েছিল ওই ভার্সিটিতেই পড়বে বলে জেদ ধরে বসে আছে। অভ্রর সাথে ভার্সিটির টিচারগুলোর সম্পর্ক ভালো হওয়ায় বাড়ির কেউ আর আপত্তি করেনি। আজ ভার্সিটিতে মোহুর প্রথম দিন। অভ্র প্রায় আধ ঘন্টা ধরে বসে বসে দেখে চলেছে মোহুর কাজকর্ম। সাধারণত মেয়েরা প্রথম দিন ভার্সিটিতে যাওয়ার জন্য মেকআপ টেকআপ করে, সাজগোজ করে, ব্লাবলা, অথচ এই মেয়ে শুধু ঘড়ি আর জুতো নিয়ে পড়ে আছে। বেশ কিছু সময় ধরে ঘড়ি একটা পরেছে তো একটা খুলেছে। এভাবে ঘড়ি পছন্দ করার পর এখন শুরু করেছে জুতো নিয়ে, অথচ গায়ে তার সাধারণ একটা কুর্তি, সাথে হিজাব। মোহুর কাজ দেখে বিরক্ত হয়ে একসময় অভ্র বলে, কিরে নীল, তোর জন্য কি আজ আর অফিস যেতে পারবো না নাকি? মহু ভ্রু কুচকে বলে, আমি তো কিছু করিনি অভ্রদা। কিছু করিসনি মানে? এই যে আমাকে বসিয়ে রেখে জুতা, ঘড়ি নিয়ে গবেষণা করছিস, এগুলো আগে করতে পারিসনি? আমার অফিসে কি বউ বস যে আমি দেরি করে গেলেও আদর করে ছেড়ে দেবে? তোর জন্য তো দেখছি চাকরি যাবে আমার। মহুর যেন গায়েই লাগে না তার কথা। এতে আরও বেশি বিরক্ত হয়ে নিজেই একটা কালো কেডস পরিয়ে দেয় অভ্র। মহু একটু অবাক হলেও কিছু বলে না। খারাপ না কেডসটা, অভ্রদার চয়েস আছে বলতে হয়। এরপরে মহুকে টানতে টানতেই নিয়ে বেরোয় অভ্র। ড্রয়িং রুমে এসে সবাইকে বলে বেরিয়ে পড়ে। বাইরে গিয়ে মহুকে বাইকে উঠতে বলতেই সে দৌড়ে ভেতরে চলে যায়। বেজায় বিরক্ত হয় অভ্র। এই মেয়েটার কি কোনো সেন্স আছে? কিছুক্ষণ পর মহু যাওয়ার সময়কার মতোই দৌড়ে বেরিয়ে আসলে অভ্র রেগে কিছু বলতে যাবে, তার আগেই মহু হাতে কিছু একটা দেখিয়ে কান ধরে। অভ্র আর কিছু না বলে বের হয়ে যায় বাইকের পেছনে মহুকে বসিয়ে। উদ্দেশ্য, মহুকে ভার্সিটিতে দিয়ে নিজে অফিস যাবে। মহুকে ভার্সিটিতে নামিয়ে স্যারদের সাথে পরিচয় করিয়ে দিয়ে অফিস যায় অভ্র। সেখানে ঢুকতেই ডাক পড়ে বড় স্যারের কেবিনে। স্যারের সাথে কথাবার্তা বলে বের হয়েই কল করে কাউকে। জান, তোমার তো সব কনফার্ম হয়ে গেছে, বড় স্যার মাত্রই আমাকে ডেকে জানালো। ওপাশ থেকে কিছু একটা বললে অভ্র হেসে বলে, আই ওয়ান্ট ট্রিট। নিজের বন্ধুর বোনের এঙ্গেজমেন্টে এসে একটা মেয়েকে দেখে অবাক হয় নভ। মেয়েটার হাতে পেঁচানো সেই নাম লেখা চেন যা নভ তার নীলময়ীকে দিয়েছিল নীলময়ীর 5ম জন্মদিনে। এই মেয়েটা নীলময়ীর চেন কোথায় পেল? সেই চেন তো নীলের সাথে সাথে হারিয়ে যাওয়ার কথা। তাহলে কি এই মেয়েটা নীল? চোখ ভিজে আসে নভের। না, তাকে জানতেই হবে কে এই মেয়ে। অভ্রর কাছে জিজ্ঞেস করতে হবে আগে, নাকি আগে মেয়েটার সাথে কথা বললে ভালো হয়? কথা বলার জন্য এগিয়ে যায় নভ। আজ রেহানা আপু এই বয়ফ্রেন্ড তাকে আংটি পরাতে আসবে। বাড়ির সবাই সবার পরিচিতদের ইনভাইট করেছে, শুধু মহুই কাউকে বলেনি। আর বলতো তোই বা কাকে? ওর তো কোনো ফ্রেন্ডই নেই। গাড়িতে করে স্কুলে কলেজে গেছে, আবার গাড়িতেই ফিরেছে। ক্লাসে তেমন কারোর সাথে মেশা হয়নি, যাও টুকটাক কথা ওই পড়াশোনা নিয়ে। তাই মহু একাই বসে আছে। নভ এসেছে রৌনক সাহেব আর অভ্র দুজনের ইনভাইটে। অভ্র বন্ধু আর রৌনক সাহেব বস হওয়ায় কারো কথাই ফেলতে পারেনি সে। তার বাবা অসুস্থ থাকাকালীন রৌনক সাহেবই টাকা দিয়ে সাহায্য করেছিলেন, তাই আরও বেশি ফেলতে পারেনি নভ তার কথা। সেখানে এসেই এক মেয়ের হাতে দেখে লকেট সহ নীলের চেন। অদ্ভুত ব্যাপার, সবাই চেন রাখে গলায়, আর এই মেয়ে হাতে পেঁচিয়ে রেখেছে।
যদিও এতে নভের জন্য ভালোই হলো, কারণ গলায় থাকলে তো আর সে দেখতে পেত না। মহু একটা টেবিলে বসে বসে গোলাপের পাপড়ি ছিঁড়তে ছিঁড়তে পা নাচাচ্ছিল। তখন কেউ এসে তার সামনে দাঁড়ায়। আচ্ছা, তুমি বলতে পারবে অভ্র কোথায়? অচেনা একটা ছেলের কণ্ঠে মাথা তুলে তাকায় মহু। মেয়েটার চোখ দেখে বুক কেঁপে ওঠে নভের। এ তো হুবহু তার নীলময়ীর চোখ। মাথা নেড়ে না বলে মেয়েটা। কথা বলার ইচ্ছে নেই একটুও। সবার ফ্রেন্ড আছে, শুধু তারই নেই। এই শোকেই কাতর সে। নভ আশেপাশে কাউকে না দেখে বলে, এত মানুষের মধ্যে তুমি একা বসে আছো যে? তোমার সাথে কেউ আসেনি? কিছুটা ঠোঁট ফুলিয়ে মহু বলে, আমার সাথে আসবে কি করে? আমি এই বাড়ির ছোট মেয়ে। একা বসে আছি কারণ আমার কোনো ফ্রেন্ড নেই। অবাক হয় নভ। তাহলে মেয়েটা তাহলে অভ্রর চাচাতো বোন? একটু ভাব জমাতে বলে, আচ্ছা তাহলে ফ্রেন্ডস? কিছুক্ষণ চেয়ে থেকে মহুও বলে, ঠিক আছে ফ্রেন্ডস। একটা চেয়ার টেনে মহুর মুখোমুখি বসে পড়ে নভ। এই চেনের ব্যাপারে তাকে যে কোনোভাবে জানতে হবে। তোমার চেনটা তো খুব সুন্দর, সাথে লকেটটাও। কে দিয়েছে এটা? এক পলক নিজের হাতে থাকা চেনটা দেখে মহু, তারপর বলে, আমার বাবাই, গত জন্মদিনে। আবারও নভ জিজ্ঞেস করে, সবাই গলায় পড়ে, তুমি কেন হাতে পেঁচিয়ে রেখেছ? এটা আমার খুব পছন্দের। গলায় পড়লে তো হিজাবের জন্য দেখতে পারবো না, তাই হাতে রাখি। বেশ অবাক হয় নভ। কৌতূহল দমাতে না পেরে বলে ওঠে, আচ্ছা তোমার এই লকেটটা আমি একটু খুলে দেখি। আশ্চর্য হয় মহু। তারপরেও মাথা নেড়ে বোঝায় নভ খুলে দেখতে পারে। মোহন অনুমতি পেতেই নভ এক প্রকার তাড়াহুড়ো করে খুলে ফেলে লকেটটা, আর তখনই তার চক্ষু চড়ক গাছ। এ তো তার আর নীলময়ীর ছবি। ছবিটা মহুকে দেখিয়ে জিজ্ঞেস করে, আচ্ছা এখানে কে কে? মহু অবাক হয় তার লকেটের মধ্যে থাকা ছবি দেখে। ছবিটাতে একটা ছেলে আর একটা মেয়ে, দুজনেই ছোট। মেয়েটা সে নিজেই তা বুঝতে পেরেছে, কারণ বাবাই তার রুমে এরকম একটা ছবি বাঁধাই করিয়ে দিয়েছে। কিন্তু ছেলেটাকে প্রায় 1 বছর খানেক ধরে লকেট তার কাছে আছে বটে, তবে খুলে দেখার মতো কৌতূহল কখনো জাগেনি। ফলস্বরূপ এর মধ্যে থাকা ছবির ব্যাপারে সে অজ্ঞাত। নিজের প্রশ্নের উত্তর না পেয়ে নভ আবারও জিজ্ঞেস করে। এবার মহু বলে, আসলে জানি না আমি, বাবাইয়ের কাছে শুনে আপনাকে বলবো কেমন? একটু ধাতস্থ হয় নভ। তাড়াহুড়ো করলে মেয়েটা তাকে সন্দেহ করবে। আগে তাকে নিশ্চিত হতে হবে এই নীল, তারপর সবকিছু। চেন দিতে দিতে নভ বলে, তোমার নাম নীলাঞ্জনা? একটু হেসে জবাব দেয় মহু। হ্যাঁ, মহুয়া আকসার নীলাঞ্জনা। অবাক হয় নভ। আকসার? কিন্তু এটা তো নীলাঞ্জনা শেখ হবে। তাহলে কি সেদিন নদী থেকে অভ্রর চাচা নীলকে বাঁচিয়েছেন? নভের চিন্তার মাঝে অভ্র এসে নীল বলে ডাক দেয়। চমকে তাকায় নভ। অভ্র মহুর পাশে নভকে দেখে অবাক হয়, কিন্তু তা প্রকাশ করে না। কিরে নভ, তুই এখানে যে? আমার হাতে হাতে একটু কাজ করলেও তো পারিস। আজ নিজের ভাই না বলে পর করে দিলি আমাকে? ভ্রু কুচকে তাকায় নভ। এই ছেলে কখনো ভালো হওয়ার নয়। এত ব্যস্ততার মাঝেও মজা করছে তার সাথে। সে তো তবেই করব যখন তুই আমার সাথে কথা বলে আমাকে নিয়ে যাবি। তা তুই তো কখনো আমাকে আগে বলিসনি আমার এত সুন্দরী একটা বোন আছে। চোখ মেরে বলা নভের কথা শুনে অভ্র রেগে চোখ রাঙিয়ে তাকায়। খবরদার, নজর দিবি না। নভ হেসে ফেলে। এই দুজনের কাণ্ড দেখে মহু ভ্রু কুচকে ফেলে। এরা ফ্রেন্ড? তাকে বলল না তো ছেলেটা। অভ্রদা, আমার লকেটে এটা কার ছবি চেনো তুমি? দুই হাতে দুজনকে টেনে নিতে নিতে অভ্র বলে, এখন সময় নেই এগুলো বলার। ফুপ্পি এসে নাছে, আর ছেলের বাড়ির লোকজনও। এখন ওরা আংটি পরাবে, সবাইকে থাকতে বলেছে তোর বাবাই, আর ফুপ্পিও তোকে দেখতে চেয়েছে। অভ্রর কথার পরে আর মহু বা নব কেউই কিছু বলে না। পরে জানা যাবে সব। তারা তিনজন উপস্থিত হয় সবার মাঝে। মহুকে নিজের ফুপ্পির পাশে দাঁড় করিয়ে দিয়ে নবকে নিয়ে অভ্র চলে যায় একটা ফাঁকা জায়গায়। সাথে নেয় ফুপ্পির একমাত্র পুত্র পিয়ালকেও। লোকজনের মধ্যে অসম্ভব গরম লাগছে তার। এদিকে নব অবাক হয়ে দেখছে পিয়ালকে। এত চেনা লাগছে কেন এই ছেলেকে? কে এই ছেলে? পাশে গিয়ে অভ্র নিজের কাজিন বলে পরিচয় দিলেও নভের সন্দেহ যায় না। এতটা মিল কেন পাচ্ছে কারোর সাথে? কোথায় কি কোনো রহস্য আছে? রেহানার আংটি বদল অনুষ্ঠান শেষে সকলে খাওয়া দাওয়া করে যার যার মতো চলে গেছে। নবও চলে গেছে, কিন্তু যাওয়ার আগে মহু বা নীলের কাছ থেকে তার ফেসবুক আইডি নিতে ভোলেনি। সে নিশ্চিত এটাই তার নীলময়ী। এবার শুধু আরেকটু অপেক্ষা। আকসার বাড়ি এখন ফাঁকা হয়ে গেছে। গেস্টরা যেতেই রৌনক আকসার বোনের পরিবার সহ সবাইকে বলে খাবার টেবিলে আসতে। রাত কম হয়নি, খেয়ে ঘুমাতে হবে সবার। তার বোনটাও আমেরিকা থেকে জার্নি করে এসেছে, এখন রেস্ট দরকার। সবাই টেবিলে এসে খাওয়া শুরু করলে হঠাৎ মহু বলে ওঠে, বাবাই, আমাকে যে তুমি লকেট আর চেন দিয়েছিলে না, ওতে মেয়েটা তো আমি আর ছেলেটাকে? মেয়ের প্রশ্নে যেন একটু থতমত খেয়ে যান রৌনক সাহেব। তারপর নিজেকে সামলে নিয়ে বলে, ওটা তোমার অভ্রদা।
বাবাইয়ের কথা শুনে মহু ভ্রু কুচকে অভ্রর দিকে তাকায়, কিন্তু খাচ্ছে বিধায় আর কিছু বলে না। তবে ঠিক করে নেয় খাওয়া শেষে তাকে চেপে ধরবে বলে। তখন জিজ্ঞেস করল, মহু বলে দিলেই হতো। মহু তাকিয়ে থাকাকালীন অভ্র তাকালে চোখাচোখি হয়ে যায়, ভাবে তাকে এভাবে ফাঁসিয়ে দেওয়ায় একটু রাগও হয় বাবাইয়ের ওপর। পিয়ালের কথা বলতে পারত, পিয়ালকে মহু কিছু বলতো না, কিন্তু তার তো পিণ্ডি চটকে দেবে। পরক্ষণে নিজেই নিজেকে গালি দেয়। পিয়াল আর মহু তো একই বয়সী, তাহলে ছবিতে বড় ছোট কিভাবে হলো, এই প্রশ্নের কি উত্তর দিত তখন? আর কিছু না ভেবে খাওয়ায় মনোযোগ দেয় সবাই। সবার মনোযোগ খাবারে থাকলেও একজোড়া চোখ প্রচণ্ড অবাক হয়ে চেয়ে আছে মহুর দিকে। এটা কিভাবে হতে পারে? মাথা ঘুরে উঠে পলাশ সাহেবের। নিজের স্ত্রীকে রুমে আসতে বলে নিজেও খাওয়া শেষ না করেই উঠে যান। টেবিলের সবাই প্রথমে অবাক হলেও পরে ভাবে হয়তো জার্নি করার জন্য ক্লান্ত। নয়নাক্ষার স্বামীও ওভাবে উঠে চলে যাওয়া দেখে কিছুটা চিন্তিত হয়ে নিজে উঠে চলে যান। ঘরে গিয়ে দেখেন তার স্বামী নেই। অতপর চোখ যায় ব্যালকনিতে। সেখানে গিয়ে পলাশ সাহেবকে বিরস মুঠে দাঁড়িয়ে থাকতে দেখে কাঁধে হাত রাখেন। পলাশ চৌধুরী সামনে না ঘুরেই জিজ্ঞেস করেন স্ত্রীর কাছে, মেয়েটা কে নয়না? অবাক হন না নয়না। তিনিও খেয়াল করেছেন মহুকে, যে কিনা হুবহু তার ননদের মতো দেখতে, কিন্তু স্বামীকে কি বলবেন ভেবে পান না। তার সন্দেহ যদি সত্যি হয় তাহলে তো সব শেষ হয়ে যাবে। কি হবে তার? স্ত্রীর কাছ থেকে জবাব না পেয়ে এবার ঘুরে দাঁড়ান পলাশ চৌধুরী। আমার বোনের অভাবে চলে যাওয়ার জন্যই আমার মেয়ে অপছন্দ, জানো তুমি? ওই মেয়েটা কিভাবে সম্পূর্ণ আমার বোনের মতো দেখতে নয়না? উত্তর দাও, আই নিড অ্যান আনসার। কিছুটা চিৎকার করেই বলেন পলাশ চৌধুরী। কেঁপে ওঠেন নয়নাক্ষার। তাহলে কি সব শেষ? এদিকে নব শুয়ে শুয়ে ভাবছে, ওই ছেলেটা কিভাবে পুরোপুরি নয়নের মতো দেখতে? কই, নীল তো নয়নের মতো দেখতে না। তাহলে কি তার খালামণির কথাই সত্যি? কেউ নিয়ে গেছিল তার ছেলেকে? তাহলে নীলকে? হাজার ভেবে উত্তর পায় না নব। প্রায় 18 বছর আগের কথা। আমার ডেলিভারির ডেট তখনও 1 মাস পর। আয়েশা ভাবি, অভ্র আর আমি গিয়েছিলাম গ্রামে ভাবির দাদা বাড়িতে ওনার অসুস্থ দাদিকে দেখতে। সেখান থেকে দুপুরে খাওয়া দাওয়া করে আমরা বাড়ি ফেরার রওনা হলে গাড়ি পাওয়ার আগে রাস্তাতেই আমার পেইন শুরু হয়। ডেলিভারি পেইনে আমার তখন ছটফট করছে কাটা মুরগির মতো। ভাবি দিশেহারা হয়ে পড়েন, ভেবে পান না কি করবেন। অনেক খুঁজে একটা ভ্যান পাওয়া যায়, কিন্তু ভাড়া চেয়ে বসে অনেক। তখন অত কিছু ভাবার সময় ছিল না, তাই ভাবি ওই অবস্থাতেই ছোট্ট অভ্রকে কোলে নিয়ে আমাকে ভ্যানে করে নিয়ে যান কাছের একটা হাসপাতালে। ডাক্তার ডেকে বেডে দেওয়া হয় আমাকে। তাড়াতাড়ি হাসপাতালে পৌঁছে যাওয়ায় তেমন সমস্যা হয় না। জন্ম নেয় আমার মেয়ে। আমার মেয়ে বলার কারণ, আমার স্বামীর মেয়ে পছন্দ ছিল না। এমনকি তিনি আমাকে একথাও বলে দিয়েছিলেন যে যদি আমি কন্যা সন্তানের জন্ম দিই তবে তিনি আমাকে তালাক দেবেন। আমি তখন চরম দোতানায়। একদিকে মা হওয়ার সুখ, তো অন্যদিকে সংসার হারানোর ভয়। বুঝতে পারছিলাম না কিছুই। ভাবি তখন ভাইদের সাথে বাইরে কথা বলছেন। তখনও কেউ জানেন না আমার সন্তান মেয়ে না ছেলে। হঠাৎ চোখ যায় পাশের বেডে। এক মহিলা অজ্ঞান অবস্থায় শুয়ে আছেন, তার পাশে একটা ছেলে, সম্ভবত আজই জন্ম নিয়েছে। সেখানকার যে নার্স আমাদের দুজনের দেখাশোনা করছিল তাকে অনেক কষ্টে টাকার লোভ দেখিয়ে রাজি করাই। আর তারপর ছেলেটা হয়ে যায় আমার, আর মেয়েটা হয়ে যায় সেই অচেতন মহিলার। সেই নার্স আর আমি ছাড়া দুনিয়ার কোনো মানুষ জানতে পারে না এই ঘটনা। সারা দুনিয়া জানে নয়নাক্ষার পিয়াল চৌধুরী নামে এক পুত্রের জন্ম দিয়েছেন। এই ঘটনার পর থেকে প্রায়ই আমার বাচ্চা মেয়েটার কথা মনে পড়ত। মন কাঁদত তার জন্য, কিন্তু কিছু করার ছিল না। আমাকে আমার সংসার বাঁচাতে হতো যে কোনো মূল্যে। সেই মূল্য হিসেবেই নিজের মেয়েকে অন্যের কোলে ছেড়ে এসেছিলাম। এছাড়া কোনো উপায় ছিল না, বা হয়তো ছিল কিন্তু আমি পাইনি। এরপর আমি স্বামী সন্তান নিয়ে আমেরিকাতে পাড়ি জমাই। ভালোই চলছিল আমার মেয়ের বিনিময়ে টিকিয়ে রাখা সংসার। 13-14 বছর আগে হয়তো রৌনক ভাইয়া ব্যবসার কাজে ওই গ্রামে গিয়েছিলেন। ব্যবসার কাজ শেষ করে নৌকা করে নদী পাড়ি দিয়ে অন্য একটা গ্রামে যাচ্ছিলেন কিছু দরকারে। মাঝ নদীতে নৌকা ঝড়ের কবলে পারে। চারপাশে আঁধার ঘনিয়ে আসছিল। তখন হঠাৎ মাঝি কিছু একটা দেখে চিৎকার করে ওঠে। ভাইয়া চেয়ে দেখেন কলা গাছ ধরে ভেসে থাকতে চাইছে একটা 3 থেকে 4 বছরের বাচ্চা মেয়ে। অবাক হন ভাইয়া, এই মাঝ নদীতে মেয়েটা এলো কিভাবে? তারপর মেয়েটাকে সেখান থেকে নিজের সাথে নিয়ে আসেন বাড়িতে। বড় ভাবি মারা গিয়েছিলেন তার 6 বছর আগে বাচ্চা জন্ম দিতে গিয়ে। মা বাচ্চা দুজনেই বাঁচেনি। তারপর ভাইয়া ছোট ভাইয়ের পরিবার নিয়েই ছিলেন। ভাইয়ের জীবনে আলো হয়ে আসে বাচ্চা মেয়েটা। মেয়েটার গলায় একটা লকেট সহ চেইন ছিল, যার ওপর লেখা ছিল নীলাঞ্জনা, হয়তো মেয়েটার নাম। তখন থেকে সেই মেয়েটা বেড়ে উঠতে থাকে আকশার বাড়ির ছোট মেয়ে হিসেবে। যারা এখান থেকে গল্প পড়ছেন সবাই এই লেখায় ক্লিক করে অ্যাপস একবার ইনস্টল করে দেখেন।
নীলাঞ্জনা মেয়েটার কথা ভাইয়ার কাছ থেকে ফোনে শুনলেও তাকে কখনো দেখা হয়নি আমার। দেখলে হয়তো আরও আগেই বুঝতে পারতাম এই নীলাঞ্জনাই আমার সেই বিনিময় করা মেয়ে, যে কিনা দেখতে হয়েছে আমারই মৃত লনদের মতো। এটুকু বলে থামেন নয়না আকসার। চেয়ে দেখেন নিজের স্বামী পলাশ চৌধুরী অবাক হয়ে তাকিয়ে আছেন তার মুখপানে। হয়তো ভেবে চলেছেন এসব কি বলছেন তার স্ত্রী। ওই মেয়েটা তার নিজের মেয়ে, চৌধুরী বাড়ির মেয়ে। তাহলে এতদিন আদর যত্নে যে পিয়ালকে বড় করল সে তার কেউ না। এগুলো সত্যি? পলাশ চৌধুরীর খুব করে চান এগুলো যেন স্বপ্ন হয়। সে ঘুম ভেঙেই দেখবে আশেপাশের সব আগের মতো। পিয়াল তারই সন্তান, তার মৃত বোনের মতো দেখতে কোনো মেয়ে নেই। কিন্তু আফসোস, তা হয় না। এ যে কঠিন এক বাস্তব। তার অযৌক্তিকতার কাছে হেরে গিয়ে নয়না তারই সন্তানকে বিনিময় করেছে বহু বছর আগে। আর এই কঠিন সত্যটাই এখন পলাশ চৌধুরীর দরজায় এসে কড়া নেড়েছে। ধপ করে ফ্লোরে বসে পড়েন তিনি। স্ত্রী নয়না ধরতে আসলে তাকে ইশারায় বারণ করেন। নয়না আকসার স্বামীকে তার মতো একা ছেড়ে দেন। যখন তিনি বেলকনি থেকে রুমে আসেন তখন দেখতে পান দরজা থেকে একটা ছায়া সরে গেল, কিন্তু বাইরে গিয়ে কাউকে দেখতে পান না। প্রচণ্ড ক্লান্ত থাকায় শুয়ে পড়েন তিনি। পলাশ চৌধুরী ঠিক বাস্তবতাকে মেনে নিজেকে সামলাতে পারবেন। হয়তো সময় লাগবে, কিন্তু পারবেন তিনি। এটা নয়নার নিজের স্বামীর প্রতি বিশ্বাস। নিজের বোনকে অতিরিক্ত ভালোবাসতেন পলাশ চৌধুরী। তার একমাত্র বোন পড়শি। কলেজে উঠতে না উঠতেই পলাশের কানে আসে তার বোনের প্রণয়ের কথা। মেনে নিতে পারেন না তিনি আদরের বোনের এমন অধঃপতন। বাবা না থাকায় পরিবারের সব কিছু সে নিজেই সামলাত। দেরি না করে কলিগের সাথে বিয়ে ঠিক করে ফেলেন বোনের। বোন পড়শি ভাইয়ের এমন শাসন মানতে না পেরে করে বসে আত্মহত্যার মতো ভুল। সেই থেকেই মেয়ে অপছন্দ ছিল পলাশ চৌধুরীর। কিন্তু ধীরে ধীরে তিনি বুঝতে পারেন সবাই এক না, এবং ভুল তারও কিছু ছিল। তবে তা বুঝতে বড্ড দেরি করে ফেলেছেন বলে মনে হচ্ছে এখন। তার সন্তান শুধুমাত্র তার এই ভ্রান্তির জন্য অন্যের পরিচয় বেড়ে উঠেছে। সে নিজেও পরের সন্তানকে নিজের ভেবে এসেছে এতদিন যাবৎ। ডুকরে কেঁদে ওঠেন পলাশ চৌধুরী। রৌনক আকসারের সামনে বসে আছে মহু, দৃষ্টি তার বাবাইয়ের মুখপানে। খাওয়া শেষে বাবাই তাকে নিজের রুমে ডেকেছিলেন। মহু একটু দেরিই করেছে বটে, কিন্তু এভাবে চুপচাপ বসে থাকতেও বিরক্ত লাগছে। অনেক ভেবে মুখ খুলল সে। বাবাই, তুমি ডেকেছিলে? মহুর কণ্ঠ পেয়ে চোখ তুলে তাকান রৌনক সাহেব। কিছুক্ষণ ভেবে বলেন, তোমাকে কিছু কথা বলার ছিল মামুনি। আশ্চর্য হয় মহু, বাবাই কবে থেকে তার সাথে কথা বলার আগে এত ভাবতে শুরু করেছে? কই আগে তো এমন দেখেনি কখনো। তবে আজ কি এমন বলবে বাবাই? কৌতূহল দমাতে পারে না মহু। হ্যাঁ বাবাই, বলো না, এত সংকোচ করছো কেন? কিছু একটা ভাবেন রৌনক সাহেব। অপসর বলেন, আগে চাই তুমিও তোমার অভ্রদার মতো ইন্টেলিজেন্স এজেন্সিতে জয়েন করো। এটা তো মোহন নিজেরও স্বপ্ন। এতে এভাবে সংকোচ নিয়ে বলার কি আছে? নাকি আরও কিছু বলতে চাইছে বাবাই? তুমি কি শুধু এটাই বলতে ডেকেছ বাবাই? মহুর প্রশ্নে যেন কিছুটা ঘাবড়ে যান রৌনক সাহেব। অপসর নিজেকে ধাতস্থ করে এমন কিছু বলেন যাতে মহু পুরোপুরি হতভম্ব হয়ে যায়। অবাক হয়ে বলে মহু, বাট বাবাই, আমি সবেমাত্র ভার্সিটি ভর্তি হয়েছি। আরও কিছু বলবে তার আগেই থামিয়ে দেন রৌনক সাহেব। আমি কিছু শুনতে চাই না নীলাঞ্জনা। আমি যা বলছি তাই করবে তুমি। চাকরির সাথে এটা নিয়েও ভাববে, এবং উত্তর অবশ্যই হ্যাঁ হওয়া চাই। কোনো কিছু নিয়ে তোমাকে ভাবতে হবে না। তুমি শুধু নিজেকে মানসিকভাবে প্রস্তুত করো। কিছু বলতে গিয়েও বলে না মহু। ছোট থেকে বাবাই তাকে বড় করেছে, কখনো কোনো কিছুর অভাব বুঝতে দেয়নি। এখন সেই বাবাইয়ের কথা কিভাবে ফেলবে মহু? বাবাই অবশ্যই তার ভালোই চাইবে। ঠিক আছে বাবাই, তুমি যা বলবে তাই হবে। আমি প্রস্তুত, তুমি ব্যবস্থা করো। মেয়ের কথাই তৃপ্তির হাসি ফুটে ওঠে তার অধরে। অপসর হঠাৎ মনে পড়ে এই মেয়েটা তো তার নিজের নয়। যখন নীলাঞ্জনা জানতে পারবে রৌনক সাহেব তার নিজের বাবা না, এমনকি আকসার বাড়ির কেউই তার আপন না, তখন কি অবস্থা হবে মেয়েটার? সামলাতে পারবে তো নিজেকে? সে তো মেয়েটাকে ভেঙে পড়া অবস্থায় দেখে সহ্য করতে পারবেন না। বড্ড ভালোবাসে যে, নিজের সন্তানের চেয়ে বেশি ভালোবাসা দিয়ে বড় করেছেন তিনি নীলাঞ্জনাকে। সেই মেয়ের কষ্ট কিভাবে দেখবেন?
অনেক ভেবে রৌনক সাহেব সিদ্ধান্ত নেন নীলাঞ্জনা যে এ বাড়ির কেউ না তা আজীবন গোপন রাখবেন, জানাবেন না নীলাঞ্জনাকে। সে যেমন মহুয়া হয়ে বেঁচে আছে তেমনই থাকুক, তবু তো ভালো থাকবে। নাইবা থাকলো নিজের আসল বাবা মায়ের পরিচয়, সে তো আর জানছে না। শহর থেকে বেশ খানিকটা দূরের একটা জায়গা, এখান থেকে কিছুটা এগোলেই বিলের জমি শুরু হয়েছে। রাস্তার পাশে গাড়ি পার্ক করে রেখে একটা গাছের নিচে একে অপরের পিঠের সাথে পিঠ ঠেকিয়ে বসে আছে দুই বন্ধু। দুজনের অন্তরেই বয়ে চলেছে দমকা হাওয়া। নোভ না হয় পিয়াল আর নয়নের চেহারার সমীকরণ মেলাতে ব্যস্ত, কিন্তু অভ্র, তার কি হলো? পিয়ালের কথা ভাবতে ভাবতেই চোখ লেগে এসেছিল নোভের। এমন সময় বিকট শব্দে বেজে ওঠে মোবাইল নামক যন্ত্রটি। হাতে নিয়ে দেখে অভ্র। এত রাতে অভ্রর কল পেয়ে অবাক হয়ে পিক করে নোভ। তাকে কিছু না বলতে দিয়েই অভ্র বলে সে বাইরে দাঁড়িয়ে আছে। নোভ যেন 5 মিনিটের মধ্যে উপস্থিত হয়। এই রাতে মেসের বাইরে আসাটা সহজ ছিল না, কিন্তু তাও সম্ভব করেছে অভ্র আকসার। নোভ বুঝতে পারছে না এত রাতে অভ্র তাকে এখানে কেন নিয়ে এলো, আর এত চুপচাপই বা আছে কেন ছেলেটা। সে তো সবসময় হাসি খুশি থাকে, তাহলে হলোটা কি ভেবে পায় না নব। বাবাই, আমি মিস্টার নোভকের সাথে কথা বলতে চাই। আমার মনে হয় বিয়ের মতো সিরিয়াস একটা ব্যাপারে জড়ানোর আগে আমাদের আলাদা কথা বলা উচিত। মেয়ের কথায় অবাক হন বটে রৌনক সাহেব, কেননা কিছুদিন আগে যখন তিনি যখন বলেছিলেন তখন তার মেয়ে নোভের ছবিটা পর্যন্ত দেখতে চাইল না। তাহলে এখন কি হলো? নাকি নয়নার কথার ভিত্তিতে হচ্ছে এগুলো? দেখ নীলমা, আমি জানি তুই নয়নার কথাগুলোই কষ্ট পেয়েছিস, কিন্তু আমি তো বলেছি তুই সারা জীবন আমার মেয়ে হয়েই থাকবি। তবে সত্যি তো আর আমরা অস্বীকার করতে পারি না, তাই না? এগুলোর জন্য তুই বিয়েতে কোনো ঝামেলা করিস না, বাবাইয়ের রিকোয়েস্ট। না বাবাই, ঝামেলা না। আর না আমি তোমার বোনের কথায় মন খারাপ করেছি। আমি তোমার মেয়ে আর এটাই বিশ্বাস করি, কিন্তু আমি চাই তার সাথে কথা বলতে। আর না করো না তুমি, ওনাকে একটা ক্যাফেতে আসতে বলো। মেয়ের কথায় ভরসা পান রৌনক সাহেব, মাথা নাড়ে বলেন, ঠিক আছে, আমি নোভকে ফোন করে বলে দিচ্ছি, ও তোকে কল করে নেবে। নিজেও মাথা নাড়ে বাবাইয়ের রুম ত্যাগ করে মহু। নয়না আকসার আর পলাশ চৌধুরীর মুখোমুখি বসে আছে পিয়াল। চোখ মুখ অসম্ভব রকমের লাল হয়ে আছে তার, খানিকটা অসহায়ত্ব আর খানিকটা ক্রোধে। পলাশ সাহেব আর নয়না করুণ চোখে চেয়ে আছে তার দিকে, মুখ ফুটে কিছু বলতে পারছে না অপরাধ বোধের জন্য। আবার পিয়ালও চেপে ধরেছে, তাদের বলতেই হবে কারা কার আসলে বাবা মা। তোমাকে কিছু জিজ্ঞেস করেছি মম, বলো কারা আমার বাবা মা, কোথায় থাকেন তারা, কি নাম সেই গ্রামের, অ্যান্সার মি ড্যাম ইট। পিয়ালের চিৎকারে কেঁপে ওঠেন নয়না। পাশেই তার স্বামী পলাশ নির্বিকার ভঙ্গিতে বসে আছেন। স্বামীর দিকে করুণ চোখে স্বামীর দিকে তাকান নয়না, কিন্তু সেই স্বামীও মুখ ফিরিয়ে নেন। অসহায় হয়ে পড়েন নয়না আকসার। বোধহয় এটাই তার শাস্তি। কম অন্যায় তো করেননি তিনি, পিয়ালের সাথে, পিয়ালের বাবা মার সাথে, নীলাঞ্জনার সাথে, নিজের পরিবারের সাথে, এমনকি নিজের সাথেও। এটাই হয়তো প্রাপ্য তার। উপায়ন্তর না পেয়ে মুখ খোলেন তিনি। তোমার বাবার নাম নওশাদ শেখ, শহর থেকে কিছুটা দূরে, গ্রামে থাকতেন তখন, এখন কোথায় আছেন জানি না। নয়নার কথা শেষ হলে আর এক মুহূর্তও দাঁড়ালো না পিয়াল, ছুটে বেরিয়ে গেল বাবা মায়ের ঘর থেকে। ছলছল নয়নে চেয়ে রইলেন নয়না আকসার। এমতাবস্থায় পলাশ সাহেবও কটাক্ষ করে বাণী ছুড়তে ভুললেন না। বারণ করেছিলাম এই মুহূর্তে সবাইকে না জানাতে, আমার কথা শুনলে আর এরকম কিছু হতো না। বলাবরই বেশি বোঝার এই স্বভাব তোমাকে বিরূপ পরিস্থিতিতে ফেলে আর ভবিষ্যতেও ফেলবে। একটা ক্যাফেতে মুখোমুখি চেয়ারে বসে আছে নভ আর নীল। দুজনেই চুপচাপ হলেও প্রত্যেকের হৃদয়েই চলছে তোলপাড়। একজন এত বছর পর নিজের নীলময়ীকে পাওয়ার আনন্দে আত্মহারা, তো অন্যজন হিসাব মেলাতে ব্যস্ত। নভকে চুপ থাকতে দেখে মহুয়া বা নীলই আগে কথা শুরু করে। বাবাই হয়তো আপনাকে বলেছে আমার কথা। হ্যাঁ, উনি বললেন তুমি আমার সাথে কথা বলতে চাও। মাথা নাড়ে নীল। যারা এখান থেকে গল্প পড়ছেন সবাই এই লেখায় ক্লিক করে অ্যাপস একবার ইনস্টল করে দেখেন। আসলে আমার আপনাকে কিছু জানানোর আছে এবং আপনার থেকেও কিছু জানার আছে। এবার আপনি ঠিক করুন আগে কে বলবে। নভ একটু আশ্চর্য হলেও প্রকাশ করে না তা, শান্ত ভঙ্গিতে বলে, যেহেতু তুমি দেখেছো তাই তুমিও আগে বলো, এরপর প্রশ্ন করো, আমি উত্তর দিতে চেষ্টা করব। কোনো রকম ভনিতা না করেই নীল শুরু করে তার কথা।
আমি বুঝতে শেখার পর থেকে নিজেকে রনক আকসারের মেয়ে মহুয়া আকসার নীলাঞ্জনা বলে জেনে এসেছি। সারা দুনিয়া তাই জানে, আপনিও। কিন্তু কাল রাতে জানতে পারলাম আমি আসলে আকসার বাড়ির মেয়ে নই, চৌধুরী বাড়ির মেয়ে। পলাশ চৌধুরী এবং নয়না আকসারের একমাত্র মেয়ে আমি। এর মধ্যে নানা কাহিনী আছে। জন্মের সময় নয়না নিজের সংসার বাঁচাতে আমাকে কোনো এক মহিলার ছিলের সাথে বদল করে নিয়েছিলেন। সেটাও ওই মহিলার অগোচরে। কেবল একজন নার্স জানতেন, কিন্তু আমি তাকে নিজের মা বলে মানি না। আমি শুধু আমার বাবাইয়ের মেয়ে। এতক্ষণ ধরে মন দিয়ে নীলের কথাগুলো শুনলেও এবার মুখ খোলে নভ। তোর কি ছোটবেলার কোনো কথাই মনে নেই নীলময়ী? নভের মুখে তুই ডাক আর নীলময়ী নাম শুনে চমকে তাকায় নীল। দেখতে পায় একজোড়া ছলছলে চোখ চেয়ে আছে তার পানে। কি মনে থাকার কথা বলছেন? নীলের প্রশ্নে কিছুটা আহত হলেও ধীরে ধীরে নিজেকে সামলে সবকিছু বলতে থাকে নভ। সেগুলো শুনে নীল অবাকের পর অবাক হতে থাকে। চোখ ভিজে ওঠে তার। এত সব অঘটন কি পার সাথেই হতে হলো? সবশেষে নভ বলে, তোর হাতে তুই সবসময় যে লকেট রাখিস তা তোর ৫ম জন্মদিনে আমিই তোকে দিয়েছিলাম। ওটার মধ্যে তোর আর আমার ছবি আছে। আর ভাগ্যের কি পরিহাস, সেদিনই তুই আমাদের জীবন থেকে হারিয়ে গেলি। সৃষ্টিকর্তার কাছে হাজার শুকরিয়া যে তিনি আবারও তোকে আমার কাছে ফিরিয়ে দিয়েছেন। নভের কথাগুলো শুনে কিছুক্ষণ থম মেলে বসে রয় নীল। বুঝলাম সবই, কিন্তু বাবাই হঠাৎ আপনার সাথে আমার বিয়ে দিতে কেন চাইলেন? আপনাকে চিনলেনই বা কিভাবে? একটা দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করে নভ। তুই তো জানিস আমি অভ্রর ফ্রেন্ড। একই ভার্সিটিতে পড়তো অভ্র আমেরিকা থেকে আসার পর। তোর হারিয়ে যাওয়ার পর থেকে বাবা অনেকটাই চুপচাপ হয়ে গেছিলেন। বছর ৩ আগে একদিন খবর আসে বাবা অনেক অসুস্থ, অপারেশন করতে হবে যত দ্রুত সম্ভব। সেখানে টাকা লাগবে অনেকগুলো। সেদিন আমার আর মায়ের কথাগুলো পিছন থেকে অভ্র শুনতে পায়। তখন ওই তোর বাবাইকে বলে আমাকে টাকা ম্যানেজ করে দেয়, আর সাথে কাজের ব্যবস্থাও। আঙ্কেলের অফিসে বেশ কিছু ঘাপলা হতো, সেগুলো আমি সমাধান করি। এরপর থেকে উনি আমাকে অন্য নজরে দেখেন। তোর হয়তো মনে আছে কিছুদিন আগে আঙ্কেলের অ্যাক্সিডেন্ট হয়েছিল। সেখানে ডাক্তার রক্তের কথা বললে গ্রুপ অনুযায়ী রক্ত পাওয়া যায় না কোথাও। পরে আমিই রক্ত দিই। তখন আঙ্কেল তার মেয়েকে আমার সাথে বিয়ে দিতে চান। আমি তখনও জানতাম না কে ওনার মেয়ে, নামটাই তো জানতাম না। ততদিনে তোকে ফিরে পাওয়ার সব আশা শেষ। আর যেহেতু আমার অসময়ে উনি পাশে ছিলেন তাই না করিনি। ভাগ্যিস না করিনি, তাই তো তোকে ফিরে পেলাম। কথাগুলো বলে থামে নভ। নীল নিচের দিকে তাকিয়ে কিছু ভেবে চলেছে। সে নিজেও চুপ করে যায়। হয়তো সময় লাগছে মেয়েটার একসাথে এতগুলো ধাক্কা সামলাতে। কিছুক্ষণ চুপ থাকার পর কথা বলে নীল। আমাকে নিয়ে যাবেন আমার সেই বাবা মায়ের কাছে? করুণ সুরে বলার কথাগুলো যেন বুকে গিয়ে বেঁধে যায় নভের। বড্ড কষ্ট হয় নীলময়ীর জন্য। হোক নীল তার খালামণির পালিত মেয়ে, কিন্তু সে তো ভালোবাসে। বিনা বাক্যে রাজি হয়ে যায় নভ। অবশেষে ক্যাফে থেকে বেরিয়ে বাইকের পিছনে নিজের নীলময়ীকে বসিয়ে নিয়ে রওনা হয় গ্রামের দিকে। বেশ কিছুটা সময় লাগে তাদের সেখানে পৌঁছতে। নীলের হাত ধরে টেনে ভিতরের দিকে নিয়ে যেতে থাকে নভ। মা, খালামণি, খালুজান, নয়ন, নিহা, কোথায় সবাই? এসে দেখে যাও কাকে নিয়ে এসেছি। দেখলেই চমকে যাবে তোমরা। আর কিছু বলার আগেই থেমে যায় নভ। বাড়ির লোকদের চমকে দেওয়ার উদ্দেশ্য থাকলেও চমকে যায় সে নিজেই। চমকে ওঠে পাশে থাকা নীলাঞ্জনাও। আয়রা বেগমের কোলে মাথা রেখে শুয়ে আছে পিয়াল। পাশে দাঁড়িয়ে নয়ন আর নিহা। আনোয়ারা বেগমও আছেন সাথে। নশাদ শেখ বোধহয় বাড়িতে নেই। এদের সকলের দিকে অবাক চেয়ে আছে নভ আর নীল। কিছুক্ষণ আগে গ্রামে এসে নশাদ শেখের নাম বলে বলে এ বাড়িতে এসে পৌঁছে পিয়াল। বাড়িতে ঢুকে দেখে তার মায়ের বয়সী 2 মহিলা উঠোনে বসে গল্প করছেন। বারান্দায় কিছু একটা নিয়ে মারামারি করছে 2টা ছেলে মেয়ে। একটু জড়তা নিয়েই তাদের সামনে গিয়ে দাঁড়ায় পিয়াল। বাড়ির লোকগুলো একটু অবাক হয়েই তাকায় তার দিকে। আনোয়ারা বলেন, কাকে চাও বাবা? পিয়াল একটু ইতস্তত করে বলে, এটা কি নশাদ শেখের বাড়ি? নিহা ফট করে বলে, আব্বা তো বাড়িতে নাই। পিয়াল আবারও বলে, ওনার স্ত্রী আছেন? এগিয়ে আসেন আয়রা বেগম। আমিই তার স্ত্রী। কি হয়েছে? পিয়ালের চোখে এসে ভিড় করে অজস্র অশ্রুকণা। ইনি ওর জন্মদাত্রী, নিজের মা? অস্ফুট স্বরে মা বলে ওঠে পিয়াল। এতক্ষণে আয়রা বেগমের খেয়াল হয় ছেলেটা দেখতে হুবহু তার ছেলে নয়নের মতো। বুকটা ধক করে ওঠে তার। আবারও পিয়াল আমার মা বলে উঠলে চমকান আয়রা বেগম। তাহলে কি তিনি যা ভাবছেন তাই সত্যি? আনোয়ারা এগিয়ে এসে বলেন, মা মানে? কে তুমি বাবা? কোনো ভুলটা ছাড়াই ধরা গলায় বলে পিয়াল, আমি নশাদ শেখের বড় ছেলে পিয়াল। আনোয়ারা, নয়ন, নিহা সবাই অবাক হয়ে তাকায়। বলে কি ছেলেটা? তারা তো জানে নশাদ শেখের 2 মেয়ে, 1 ছেলে। বড় মেয়ে নীল তো অন্য বাড়িতে, আর নয়ন, নিহা এখানে। তাহলে এই কে? মা, তুমি আমাকে চিনতে পারছো না? কাঁদতে কাঁদতে বলা পিয়ালের কথায় আয়রা বেগম নিজেও ডুকরে ওঠেন। ওই নার্স তো বলেছিল নয়নের জন্মের দিন
যে সে আয়রা বেগমের বড় ছেলেকে এক বড়লোক মহিলার হাতে তুলে দিয়ে নীলাঞ্জনাকে রেখেছিলেন। তাই তো নীলের প্রতি ক্ষোভ ছিল আয়রার। তাহলে কি এইটার হারিয়ে যাওয়া সেই ছেলে? তুমি কি সে যাকে ওই নার্স বদলে দিয়েছিল নীলের সাথে? মাথা নেড়ে হ্যাঁ দলে পিয়াল। আয়রা বেগম ছুটে এসে জড়িয়ে ধরে তাকে। বাকিরা চেয়ে রয় অবাক হয়ে। আবেগ সামলে অতঃপর সবাইকে সবটা খুলে বলেন আয়রা বেগম। আনোয়ারা তো বাকরুদ্ধ প্রায়। নয়ন নিহাও অবাক। তখনই উপস্থিত হয় নীল আর নব। তারপর জানতে পারে সব। ধীরে ধীরে সবাই ধাতস্থ করে নিজেকে। যারা এখান থেকে গল্প পড়ছেন সবাই এই লেখায় ক্লিক করে অ্যাপস একবার ইনস্টল করে দেখেন। পিয়াল আর নীল এই পরিবারে আপাতত নতুন হলেও নিজেদের মানিয়ে নিয়েছে সবার সাথে। সবাই ভীষণ খুশি তাদের দুজনকে পেয়ে। বিশেষ করে নয়ন আর নিহা নীলকে পেয়ে প্রচণ্ড খুশি। ছোট থেকে তারা নভ ভাইয়ার মুখে অনেক শুনেছে নীলময়ীর গল্প। বাকিরাও বলেছে, তবে নভ বেশিই বলেছে একটু। সেই নীল আজ তাদের সামনে। দুইজন মেতে আছে পিয়াল আর নীলকে নিয়ে। নীলও বেশ হাসি খুশিভাবেই আছে তাদের সাথে। পিয়াল প্রথম দিকে ইতস্তত করলেও পরে মানিয়ে নিয়েছে। এই যে তারই পরিবার। অপরদিকে নভ শুধু বসে বসে দেখে যাচ্ছে বাকিরা কি করে। আয়রা বেগম আর আনোয়ারা বেগম ব্যস্ত হয়ে পড়েছেন ছেলে মেয়েদের জন্য রান্নাবান্না করতে। নয়ন, নিহা, পিয়াল, নীল গল্পে ব্যস্ত। এমন মনে হচ্ছে নভ যেন এ বাড়ির কেউই না। আপা আপা, তুমি নাকি ছোটবেলায় নভ ভাইয়াকে নবু বলতে? কথাটা নয়ন হাসতে হাসতে বললেও বেজায় ক্ষেপে যায় নীল। বাকিরাও এ কথা শুনে বেশ জোরেই হেসে ওঠে। তা যেন নীলের রাগে আগুনে ঘি। রাগী চোখে তাকায় নভের দিকে। ছোটবেলায় কি করেছে না করেছে সেগুলো ছোটদের সামনে বলে তার মান সম্মানের ফালুদা বানাতে হবে কেন? না হয় ছিল নীল একটু তোতলা, তাই বলে এভাবে সবাই পচাবে? নীলের তাকানো দেখে নভ হাবলার মতো হাসে। যাব বাবা, এভাবে তাকাচ্ছে কেন? সে আবার কি করল? সে জাস্ট গল্পই বলেছে। নীল তো শুধু সুযোগ খুঁজছে কখন নভকে একা পাবে। নীলাঞ্জনার মান সম্মান নিয়ে ফালুদা বানানো? দেখাবে তোমাকে মজা। পিয়াল কোনো মতে হাসি কন্ট্রোল করে বলে ওঠে, সত্যি নাকি রে নীল? তুই নভ ভাইয়াকে নবু বলতি? লাইক সিরিয়াসলি? ভাইয়ের নামটা একেবারে খেয়ে দিলি বইন। পিয়ালের কথায় যেন নভের দল একটু ভারী হয়। তাই বলো ভাই পিয়াল, তোমার বোন আমার এত সুন্দর নামটা খেয়ে দিয়ে এখন কিভাবে রাগি রাগি চোখে তাকিয়ে আছে দেখো। এবার যেন চোখ দিয়েই আমাকে খেয়ে ফেলবে। নভের কথা শুনে নিহা অবাক হয়ে বলে, মানুষ কিভাবে খায় ভাইয়া, তাও আবার চোখ দিয়ে? কপাল চাপড়ে নভ বলে, এই হয়েছে আরেক পাকনা। নীলও ছোট থাকতে এভাবে আমার কথা ধরত। বলি তোদের দু বোনের কি আমার কথা ধরা ছাড়া আর কোনো কাজ নেই? নিহা গাল ফোলায়, কি এমন বলল যার জন্য এভাবে বলতে হবে? মানুষ কি খাওয়া যায় নাকি? জানতেই তো প্রশ্ন করল, তাতেও দোষ। কিছু বলবেই না আর। এদিকে নীল দাঁতে দাঁত পিষে কিছু বিড়বিড় করতে করতে উঠে চলে গেল। তা দেখে বাকিরা আরেক দফা হাসিতে লুটিয়ে পড়ল। আনোয়ারা বেগম নভ আর পিয়ালকে ধমক দিয়ে বললেন, দিলি তো দুই বাদর মিলে আমার মেয়েটাকে রাগিয়ে। পিয়াল না হয় ছোট, নভ কিন্তু তুই বড়, কখনো ভালো হবি না তাই না? নভ অবাক হয় নিজের মায়ের কথায়। পিয়াল ছোট? 18-19 বছর বয়সী ছেলেকে কোন দিক দিয়ে ছোট মনে হয়? ভ্রু কুচকে পিয়ালের দিকে তাকায় নভ। কোনোভাবে যদি তার চোখেও পিয়ালকে ছোট মনে হয়, কিন্তু কই, সে তো এমন কিছু দেখছে না। নভের এভাবে তাকানো দেখে চোখ মারে পিয়াল। তা দেখে চোখ রাঙায় নভ। এর মধ্যে আয়রা বেগম বলেন, তোমার মেয়েরই বা এত রাগ কোত্থেকে আসে আপা? আমার ছেলে কি এমন বলেছে? তোমার মামনি তো আমার নভকে নবুই বলতো। সকলে মেতে উঠল আবার যার যার কাজে। পিয়াল তো নয়ন আর নিহার সাথে এমনভাবে মিশে গেছে যেন ছোট থেকে এদের সাথে বড় হয়েছে সে। কোনো জড়তা নেই, আছে কেবল নিজের ভাই বোনকে কাছে পাওয়ার এক টুকরো সুখ। সবাই আছে, কেবল নীলই নেই। তা খেয়াল হতেই উঠে চলে গেল নভ। রাগ করে সকলের মধ্যে থেকে উঠে ছাদে এসে দাঁড়ালেও পরক্ষণে হেসে ওঠে নীল। এরকম ছোট ছোট আনন্দ দিয়ে জীবনের প্রতিটা দিন রাঙানো গেলে মন্দ হয় না। আমার খারাপ লাগে নিজের সাথে ঘটে যাওয়া অতীতের ঘটনাগুলো ভাবলে। নীলের ভাবনার মাঝে অনুভূত হয় তার পেছনে কেউ এসে দাঁড়িয়েছে। ঘুরে দেখে নভ। তাকে দেখে দমে যাওয়া অভিমানগুলো আবার মাথা চাড়া দিয়ে ওঠে। তার হবু স্বামী তাকে সবার সামনে তোতলা বলল। এর জন্য মোটেও ছেড়ে দেবে না নীল নভকে, কথাই বলবে না। মুখ ঘুরিয়ে নেয় নীল।
নীলকে মুখ ঘুরিয়ে নিতে দেখে নভ বলে, কিরে বিচ্ছু, ভ্যাবলার মতো মুখ বাঁকাস কেন? তেতে ওঠে নীল। সে ভ্যাবলা? এত বড় কথা! এই মুখ সামলে কথা বলুন। ভ্যাবলা কি? হ্যাঁ, আমাকে কোন দিক দিয়ে ভ্যাবলা মনে হয় আপনার? নভের অগোচরে হাসে নীল। এখনো ছোটবেলার মতোই আছে তার নীলময়ী। ভ্যাবলা না তো কি? আয়নায় দেখেছস কখনো নিজের সবজি চুন্নির মতো মুখ? ভ্যাবা চাকা খায় নীল। সবজি চুন্নি আবার কি? শাক চুন্নি হয় বলে শুনেছি সে, কিন্তু এটা কি বলল? তাহলে কি নীল যথেষ্ট সুন্দর নয় যার জন্য নভ তাকে এভাবে বলল? ছলছল করে ওঠে নীলের চোখ। অভিমানী সুরে বলে, তাহলে আমাকে বিয়ে করছেন কেন? আর একটু রাগাতে নভ বলে, সে তো রনক স্বরের কথা ফেলতে পারিনি, তাই। নইলে এই নভ সওদাগর তোর মতো সবজি চুন্নি বিয়ে করে? ঠিক আছে, আমি বাবাইকে বলে দিচ্ছি কল করে, আমাকে বিয়ে করতে হবে না আপনার। কথাটা বলেই নিজের ফোনে বাবাইয়ের নাম্বার বের করতে ব্যস্ত হয়ে পড়ে নীল। যার ওকে পছন্দ নয়, জোর করে তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কোনো মানে হয় না। বাবাইকে না হয় সে নিজে বুঝিয়ে বলবে, তার জন্য একটা ছেলের লাইফে অশান্তি আনবে কেন সে? নীলকে সিরিয়াস দেখে নভ বুঝতে পারে একটু বেশি মজা করে ফেলেছে সে, এতটা উচিত হয়নি। নীলময়ী তার বড্ড অভিমানী, ঠিক যেমন ছোটবেলায় ঠোঁট ফোলাতো, এখনও তেমনি করে রেখেছে ঠোঁট দুটো। নিশ্চয়ই তাকে পাগল করার ধান্দা এই মেয়ের। আর কিছু না ভেবে নীলকে নিজের কাছে টেনে বুকে জড়িয়ে ধরে নভ। অফিসের কোনো একটা কাজের জন্য ইমিডিয়েটলি অভ্রকে দেশের বাইরে যেতে হবে। কতদিন লাগবে তা বলা যাচ্ছে না। খুব সম্ভবত বোনদের বিয়েতে উপস্থিত থাকতে পারবে না সে। এ কথা শোনার পর রনক সাহেব, রেহমান সাহেব উভয়ই বারণ করেছে তাকে যেতে, কিন্তু সে জানিয়েছে এটা তার কেরিয়ারের প্রশ্ন, কোনো কম্প্রোমাইজ এখানে মানায় না। সেই থেকে অভ্রর সাথে তার বাবাই এবং বাবা কেউই কথা বলছে না। একমাত্র ছোট ভাই বিয়েতে থাকবে না শুনে রেহানাও কম ঝামেলা করেনি। বোনের থেকে কি চাকরি বড় হয়ে গেল? এত কিছুর পরেও অভ্রকে টলানো যায়নি, সে তার সিদ্ধান্তে অনড়। আয়শা বেগম বুঝতে পারছেন না কাকে ছেড়ে কাকে সামলাবেন। অভ্র গোছঘাট শুরু করে দিয়েছে। রাতে ফ্লাইট হলেও বিকেলের মধ্যেই সে অফিসে চলে যাবে। সেখান থেকে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে তারপর রওনা হবে। আয়শা বেগম সন্ধে অবধি থেকে নীলকে বলে যেতে বললেও শোনে না অভ্র, তার যে সে সাহস নেই। এদিকে বাকিরা ভাবছে বাড়ি ফিরে নিজের অভ্রদাকে না দেখে না জানি নীল কি তুলকা কালাম করে। হঠাৎ করে নভ জড়িয়ে ধরায় হকচকিয়ে যায় নীল। পাপাই, বাবাই আর অভ্রদা ছাড়া অন্য কোনো পুরুষের সান্নিধ্যে এখনও পর্যন্ত যাওয়া হয়নি তার। পিয়ালকে ভাইয়ের মতো দেখলেও তারও বেশি নিকটে যায়নি সে। এই মুহূর্তে হঠাৎ নভ জড়িয়ে ধরাতে যেন বরফের ন্যায় জমে গেছে সে। নভকে যে ছাড়তে বলবে তাও পারছে না, থেকে থেকে যেন কেঁপে উঠছে সারা শরীর। এদিকে নভ অত্যাধিক মজা পাচ্ছে নীলের এমন ভীতু রূপ দেখে। হবু স্বামী জড়িয়ে ধরেছে, তাতেই এমন করে কাঁপছে মেয়েটা যেন অচেনা কেউ। প্রশস্ত হয় নভর অধর যুগল। অস্ফুট স্বরে নীল বলে ওঠে, ছাড়ুন আমাকে, আমাকে এভাবে জড়িয়ে ধরার অধিকার কে দিল আপনাকে? নীলের কথায় হেসে ওঠে নভ, তুই পুরোটাই তো আমার, তাহলে জড়িয়ে ধরবো নাকি খেয়ে ফেলবো সে অধিকার অন্য কেউ দিতে যাবে কেন? নীল খানিকটা লজ্জাই পায়। খেয়ে ফেলবে মানে কি? এভাবে কেউ বলে? ভারী বজ্জাত লোক তো। নীলকে লজ্জা পেতে দেখে নভ আবারও বলে ওঠে, কি রে নীলময়ী, আর কিছু জানতে চাস নাকি? নভ থেকে নিজেকে ছাড়িয়ে ছুটে পালিয়ে আসে নীলাঞ্জনা। তা দেখে হাসতে হাসতে বসে পড়ে নভ। এ মেয়ের তো বহুত লজ্জা। মনে মনে নভকে বকতে বকতে নিচে নামে নীল। এমনিতে সে যতই বেশি কথা বলুক না কেন, এভাবে কখনো ছেলেদের কাছাকাছি না যাওয়ায় অনেক নার্ভাস হয়ে পড়েছে সে নভের আচরণে। নীলকে নেমে এসে মিটিমিটি হাসতে দেখে ভ্রু কুঁচকে ফেলে নিহা। আস্তে করে বলে, কি গো আপা, হাসতেছ কেন? নভ ভাইয়া কিস্টিস দিল নাকি? সদ্য ক্লাস 9-এ পড়া মেয়ের মুখে এমন কথা শুনে চমকে ওঠে নীল। এ বয়সে তো বোধহয় সে বাবাই আর পাপাইয়ের কোলে চড়েই বেরিয়েছে। আর এই মেয়ে বলে কি? চোখ রাঙিয়ে বলে, এগুলো তুই কোত্থেকে শিখলি নিহা? মাকে বলবো আমি? এতে যেন কিছুই এসে যায় না নিহার। তুমি বলতে পারবা মায়ের সামনে আপা, নাকি আমি বলে দেব? ছোট বোনের এমন মজা করায় আরও বেশি লজ্জা পায় নীল। লজ্জা ঢাকতে বলে, ঠাকিয়ে দেব একটা কানের নিচে, বেয়াদব মেয়ে, যা পড়তে বস। কপাল চাপড়ায় নিহা বোনের এমন কথা শুনে। কোনো কালেও শুনেছ ভাই বোনের বিয়ের সময় কেউ পড়তে বসে? আর তাছাড়া আমি এত পড়ে করবোটা কি বলো? আমি তো সুন্দর একটা ছেলে দেখে জামাই বানিয়ে নেব, তারপর তার ঘাড়ে বসে বসে খাবো। নীলের চোখ বড় বড় হয়ে যায় নিহার কথা শুনে। বলে কি এই মেয়ে, জামাইয়ের ঘাড়ে বসে খাবে? তাহলে বাবা একে স্কুলে পড়াচ্ছে কেন? এই মেয়ে এত পাকলই বা কিভাবে? মুখ ভেঙচি দিয়ে বলে, সুন্দর একটা ছেলে দেখে জামাই বানিয়ে তার ঘাড়ে বসে খাবে। বলি সুন্দর ছেলে কি গাছে ধরে? বোনের কথায় পাত্তা দেয় না নিহা। গাছে না ধরলেও তোমার বিয়ের অনুষ্ঠানে তো ধরতেই পারে, তাই না আপা? চোখ রাঙায় নীল। নিহা আবারও বলে, তুমি নিশ্চিত থাকো, তোমার বিয়েতেই আমি নিজের জামাই চুজ করে ফেলবো। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ।
কথাটা বলে সিটি বাজাতে বাজাতে চলে যায় নিহা। নীল দাঁড়িয়ে থাকে আহাম্মুখ হয়ে। এই মেয়ে কার থেকে কম করে ৬-৭ বছরের ছোট, অথচ কথাবার্তায় মনে হচ্ছে নীল নিজেই ছোট। কপাল চাপড়ে ভাবে নীল কি করলো জীবনে সে, না পারল একটা প্রেম করতে, আর না পারল ছোট বোনের মতো পাকনা হতে। জীবনটাই বেদনা। আয়রা বেগম আর আনোয়ারা বেগম এত খাবার রান্না করেছে যেন নীল আর পিয়াল দুই রাক্ষস ভাইবোন। নয়ন আর নিহা দুজন বসে মারামারি করছে। নব এখনও আসেনি। খাবার টেবিলে এসে এত খাবার দেখে নীল পিয়াল দুজন দুজনের দিকে তাকায়। এদেরকে এভাবে তাকাতে দেখে আয়রা বেগম বলেন, রান্নাঘরে নাকি খাবার আরও আছে। লে ভাই, বলে কি, এত খাবার কে খাবে? নিজেদের সামলে খেতে বসে তারা। যা পারবে তাই খাবে, জোর করে তো আর খাওয়াবে না কেউ। এর মধ্যে নবও এসে বসে পড়েছে। সবাই মুখে খাবার তুলতেই যাবে, এমন সময় উপস্থিত হয় নওশাদ শেখ। নীলের মনে পড়ে যায় আব্বুর স্মৃতি। খাবার ফেলে দাঁড়িয়ে পড়ে নীল। বাকিরাও তাকায় সেদিকে। অস্ফুট স্বরে বলে ওঠে নীল, আব্বু। ছলছলে চোখে চেয়ে থাকা মেয়েটার চোখ দেখেই চিনে ফেলেন নওশাদ শেখ। এই যে তার আম্মা। দৌড়ে এসে জড়িয়ে ধরে নীলকে। কেঁদে ওঠেন ডুকরে। আম্মা যান, আপনি আমারে রাইখে কই চলে গেছিলেন কন? আপনি জানেন না আমি কত ভালোবাসি আপনারে। কেন চলে গেলেন আম্মা যান? পোলাডার কথা মনে পড়ে নাই আপনার? আমি কিন্তু বহুত মান করছি আম্মা। বাবার কথা শুনে নীলও কেঁদে ওঠে। বাবাই তাকে প্রচণ্ড ভালোবাসে, কিন্তু এই ভালোবাসাটা যেন একটু বেশিই পবিত্র, অনেক বেশি স্নিগ্ধ। সেও কানতে কানতে বলে, এই তো আমি চলে এসেছি আব্বু, আর কখনো যাব না তোমাদের ছেড়ে। তোমার আম্মাজান তোমার কাছেই থাকবে। বাপ মেয়ের এমন আবেগঘন মুহূর্তে পানি চলে আসে সবার চোখে। পিয়াল এগিয়ে এসে বলে, শুধু মেয়েকে আদর করলেই হবে আব্বু? হারিয়ে যাওয়া ছেলেকে আদর করতে হবে না? আমিও কিন্তু খুব রাগ করেছি বলে দিলাম। তুমি নিশ্চিত থাকো, তোমার বিয়েতেই আমি নিজের জামাই চুজ করে ফেলব। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। কথাটা বলে সিটি বাজাতে বাজাতে ঘরে চলে যায় নিহা। নীল দাঁড়িয়ে থাকে আহাম্মুখ হয়ে। এই মেয়ে তার থেকে কম করে ৬-৭ বছরের ছোট, অথচ কথাবার্তায় মনে হচ্ছে নীল নিজেই ছোট। কপাল চাপড়ে ভাবে নীল কি করলো জীবনে সে, না পারল একটা প্রেম করতে, আর না পারল ছোট বোনের মতো পাকনা হতে। জীবনটাই বেদনা। আয়রা বেগম আর আনোয়ারা বেগম এত খাবার রান্না করেছে যেন নীল আর পিয়াল দুই রাক্ষস ভাইবোন। নয়ন আর নিহা দুজন বসে মারামারি করছে। নব এখনো আসেনি। খাবার টেবিলে এসে এত খাবার দেখে নীল পিয়াল দুজন দুজনের দিকে তাকায়। তাদের এভাবে তাকাতে দেখে আয়রা বেগম বলেন, রান্নাঘরে নাকি খাবার আরও আছে। লে ভাই, বলে কি, এত খাবার কে খাবে? নিজেদের সামলে খেতে বসে তারা। যা পারবে তাই খাবে, জোর করে তো আর খাওয়াবে না কেউ। এর মধ্যে নভও এসে বসে পড়েছে। সবাই মুখে খাবার তুলতেই যাবে, এমন সময় উপস্থিত হয় নওশাদ শেখ। নীলের মনে পড়ে যায় আব্বুর স্মৃতি। খাবার ফেলে দাঁড়িয়ে পড়ে সে। বাকিরাও তাকায় সেদিকে। অস্ফুটে স্বরে বলে ওঠে নীল, আব্বু। ছলছলে চোখে চেয়ে থাকা মেয়েটার চোখ দেখেই চিনে ফেলেন নওশাদ শেখ। এ যে তার আম্মা। দৌড়ে এসে জড়িয়ে ধরে নীলকে। কেঁদে ওঠেন ডুকরে। আম্মা যান, আপনি আমারে রাইখা কই চইলা গেছিলেন কন? আপনি জানেন না আমি কত ভালোবাসি আপনারে। কেন চইলা গেলেন আম্মা যান? পোলাডার কথা মনে পড়ে নাই আপনার? আমি কিন্তু বহুত মান করছি আম্মা। বাবার কথা শুনে নীল নিজেও কেঁদে ওঠে। বাবাই তাকে প্রচণ্ড ভালোবাসলেও এই ভালোবাসাটা যেন একটু বেশিই পবিত্র, অনেক বেশি স্নিগ্ধ। সেও কাঁদতে কাঁদতে বলে, এই তো আমি চলে এসেছি আব্বু, আর কখনো যাব না তোমাদের ছেড়ে। তোমার আম্মাজান তোমার কাছেই থাকবে। বাপ মেয়ের এমন আবেগঘন মুহূর্তে পানি চলে আসে সবার চোখে। পিয়াল এগিয়ে এসে বলে, শুধু মেয়েকে আদর করলেই হবে আব্বু? হারিয়ে যাওয়া ছেলেকে আদর করতে হবে না? আমিও কিন্তু খুব রাগ করেছি, বলে দিলাম। আয়রা বেগমের মুখে নিজের ছেলের বদলে যাওয়ার কথা শুনে আর এখন তাকে সামনে পেয়ে আর এক হাতে পিয়ালকেও জড়িয়ে ধরেন নওশাদ শেখ। আদর কর্মু তো আব্বা, তোমরাই তো আমার সব। তোমাগরে ছাড়া এতদিন একটুও ভালো আসিলাম না বাজান। এখন সব আলহামদুলিল্লাহ। খুব সুন্দর নির্মল স্নিগ্ধ একটা সময় কাটে সবার একে অপরের সাথে। নীল আর পিয়ালকে ফিরে পেয়ে সবাই খুব খুশি। তারাও খুশি এমন পরিবার পেয়ে। শত প্রচুর্যের চেয়ে যেন এই ছোট্ট বাড়িটাই বেশি সুখ, বেশি শান্তি। খাওয়া দাওয়া শেষে বিদায় নিয়ে আকসার বাড়িতে ফেরে নীল আর পিয়াল। সবারই মন খারাপ হয় বিদায় বেলায়। আবার তো দেখা হবে এই ভেবে সান্ত্বনা দেয় নিজেদের। দিনগুলো চলে গেছে দেখতে দেখতে। আজ রেহানা আর নীলের গায়ে হলুদ। আকসার বাড়ির দুই মেয়ের একসাথে বিয়ে বলে কথা। ভীষণ ব্যস্ত সবাই। ছুটোছুটি করছে এক এক সময় এক এক কাজ নিয়ে। সকলেই আছে, শুধুমাত্র অভ্র বাদে।
অভ্রকে সেদিন কেউ থামাতে পারেনি। অফিসের দোহাই দিয়ে সে পাড়ি জমিয়েছে নিউ ইয়র্ক শহরে। নীল যখন বাড়ি ফিরে শুনল তার অভ্রদা তাকে না জানিয়েই চলে গেছে, তখন থেকে প্রচুর অভিমান জমিয়ে বসে আছে নীল। বাড়ি ছাড়ার পর থেকে একবারও কারোর সাথে যোগাযোগ করেনি অভ্র। এই নিয়ে ভাইয়ের উপর ক্ষেপে আছে রেহানা। কিন্তু কিছু তো আর করার নেই, বিয়েটা তো আটকানো যাবে না। 3 বাড়িতে 4 জনের গায়ে হলুদ সুন্দরভাবে সম্পন্ন হলো। আপাতত সবাই ঘুমাতে চলে গেছে। সকালে বিয়ে ফলে অনেক কাজ, উঠতে দেরি হলে চলবে না। সকাল সকাল ঘুমিয়ে পড়াই ভালো। ঘুমাতে গেলেও নীল ছাড়া বাকি 3 জনের চোখে নিজেদের বিয়ের পরবর্তী জীবন নিয়ে হাজার জল্পনা কল্পনা। আর নীল ভাবছে সে কি পারবে সবার সাথে মানিয়ে নিতে। নভের মা যখন জানবে বিয়ের পরেই নীল অফিস জয়েন করছে, তিনি কি মেনে নেবেন? বাড়ির বাকিরাও তো আছে। যদি না মানে সে কিভাবে বাবাইয়ের স্বপ্ন পূরণ করবে? আর কিছু ভাবতে পারে না নীল, পাড়ি জমায় ঘুমের দেশে। সেদিন গ্রাম থেকে ফেরার পর আর নভের সাথে কথা বলেনি নীল, হয়তো লজ্জা বা জড়তায়। তবে পিয়ালের ও বাড়িতে যাওয়া আসা লেগেই আছে। নয়না আকসারের সাথে আগের মতো আর কথা বলে না সে। বাড়ির বাকিরাও দরকার ছাড়া বলে না। মাঝে পলাশ চৌধুরী এসে বুঝিয়েছে পিয়ালকে, জন্ম না দিলেও তো নয়না তাকে মানুষ করেছে নিজের ছেলের মতো। এভাবে রেগে থাকা সাজে না। পিয়ালও ভাবল হয়তো তখন পরিস্থিতি অনুকূল ছিল না। নয়না আকসারকে আর কষ্ট দেওয়া ঠিক হবে না। পরদিন সকাল সকাল ঘুম থেকে উঠে সবাই কাজে লেগে পড়েছে। ফজরের নামাজ পড়ে একটু চোখ লাগালেও এত আওয়াজের মধ্যে আর ঘুম হয়নি নীলের। সেই থেকে ব্যালকনিতে বসে উপন্যাস পড়ে চলেছে নীল। মেয়ের বাড়িতে লোকজনের আপ্যায়নের ব্যবস্থা আর ছেলের বাড়িতে বরযাত্রী যাওয়ার প্রস্তুতি চলছে পূর্ণ গতিতে। গ্রাম থেকে যেতে সময় লাগবে বিধায় একটু আগে আগেই বেরিয়ে পড়েছে নভরা। আয়রা বেগম আর আনোয়ারা বেগম বাদে সকলেই এসেছে, সাথে গ্রামের অনেকে। ওদিকে রেহানার শ্বশুরবাড়ি থেকেও সবাই রওনা হয়ে গেছে। নীল আর রেহানাকে এক রুমের মধ্যেই সাজাচ্ছে পার্লার থেকে আসা মেয়েরা। নীল বারবার বলে চলেছে ডিপ মেকআপ যেন না হয়, একেবারে না হলেই ভালো হতো, কিন্তু রেহানা ছাড়বে না। বাকি কাজিনগুলো এই অবস্থায় নীলার মজা নিতে ছাড়ছে না। সাধারণত বিয়ের জন্য মানুষ লাল বা খয়েরি পোশাক পছন্দ করেন, কিন্তু নীলের ক্ষেত্রে হয়েছে আলাদা। তার ইচ্ছা অনুযায়ী নভ এবং সে দুজনেই পরেছে সাদা রঙের পোশাক। বাড়ির লোকজন সাদা রং বিয়েতে অলক্ষণে লাগবে বললে নীল জানায় শুভ্র রঙের মতো পবিত্র আর কোনো রং হতে পারে না। সুতরাং তার কথা মতোই হয়েছে তার এবং নভের পোশাক। সাদা রঙের বেনারসিতে শুভ্র রঙের মতোই পবিত্র লাগছে নীলকে। রেহানাকে পরানো হয়েছে লাল রঙা বেনারসি, তাকেও কম সুন্দর লাগছে না। আর বিয়ের কুনেকে তো এমনিতেই সবচেয়ে বেশি সুন্দর লাগে। আয়েশা বেগম এসে 2 মেয়ের আঙুল কামড়ে দেন যাতে নজর না লাগে। তা দেখে হেসে ফেলে নীল ও রেহানা। বরযাত্রী চলে আসায় রেহানা নীলকে রেখে চলে যায় সবাই। আয়েশা বেগম এসে মেয়েকে ডেকে নিয়ে গেলে থেকে যায় নীল একা। সেই সময় ঘরে ঢোকে নয়না আকসার। তাকে দেখে মুখ ফিরিয়ে নেয় নীল। তা দেখে চোখ ভিজে ওঠে নয়নার। হাজার হোক জন্মদাত্রী তো। আমি জানি নীলাঞ্জনা, আমার প্রতি তোমার অনেক অভিযোগ। তোমার মা হওয়ার যোগ্য নই আমি, তবু পেটে ধরেছি তো একটা টান রয়েই যায়, সেই টান থেকেই তোমার কাছে আসা। অন্যদিকে ঘুরিয়ে নীল বলে, যা বলার তাড়াতাড়ি বলুন, সময় নেই আমার। চোখ মুছে আবার বলেন নয়না আকসার, আমাকে কি ক্ষমা করে দেওয়া যায় না নীল? মানছি সংসারের মোহে অন্ধ হয়ে সন্তানকে বিপদে ফেলেছি আমি, কিন্তু পরিস্থিতি তো বুঝবে। তুমিও আমার জায়গায় থাকলে এটাই করতে। তাচ্ছিল্যের সাথে হাসে নীল। আপনি আমাকে পরিস্থিতি দেখাচ্ছেন? ভেবে দেখো নীলাঞ্জনা, আমি জোর করছি না, কিন্তু জন্মদাত্রী হওয়ার খাতিরে হলেও তো মাফ করতে পারো। মাফ করে দিলাম যান, কিন্তু ততদিন মায়ের দাবি নিয়ে সামনে আসবেন না যতদিন না আমি নিজে আপনাকে সে অধিকার দিচ্ছি। মিষ্টি হাসেন নয়না আকসার। অধিকার না দিক, মাফ তো করেছে। মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বেরিয়ে যান তিনি। বিয়ের কাজ শুরু হয়ে গেছে। আশেপাশে সবাই ভিড় করে আছে বিয়ে দেখতে। বাচ্চামো যাকে বলে আর কি। সবাই মোটামুটি খুশি, শুধু নীল আর নব পোশাক নিয়েই যা একটু কথা উঠছে। রেহানার বিয়ে পড়ানো শেষ। এবার মহুয়া আকসার, নীলাঞ্জনা এবং নভ সওদাগরের পালা। নীলের কবুল বলার শেষে নভ কলবু বলবে এমন সময় নিহা একটা ছেলেকে টেনে নিয়ে সামনে আসে। রাগী গলায় বলে, বন্ধুরা, আজকের এই গল্পটা ছিল এই পর্যন্তই। আপনারা যদি এই গল্পের পরবর্তী পর্বগুলো দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো গতকালকে আমরা নেক্সট পর্ব নিয়ে হাজির হব, কিংবা এখন থেকে 5-7 ঘন্টা পরেই নেক্সট পর্ব আপলোড হয়ে যাবে। ধন্যবাদ।